ওকে, আমাদের স্ক্রিন শেয়ার দিচ্ছি আমরা। হ্যাঁ, আমার এই স্ক্রিন কি দেখা যাচ্ছে? ডিসক্রিপশন অফ বেসিক প্রপার্টিজ অফ ডেরিভেটিভ, এটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এটা। জি স্যার। আচ্ছা, ওকে। তো তোমাদের সাথে আমার মনে হয় এই একটাই ক্লাস, যেহেতু তোমাদের বেশ কিছু ব্যাকলগের কোর্স আছে। তো সেই হিসাবে আমার যেটা কোর্সে আছে সেটা হচ্ছে মানে সবাই যারা মানে জয়েন করবে, আমাকে কেউ যদি জয়েন করতে চায় আমি জয়েন করে দিচ্ছি। তারপরেও যদি কারো একটু সমস্যা হয়, লেট হয়, তার জন্য আমি সরি, যেহেতু মানে রেকর্ডিং একই সাথে স্ক্রিন শেয়ারও হচ্ছে। ওকে, তো তোমাদের সাথে আমার আজকেই প্রথম ক্লাস, এবং আজকেই বলতে গেলে ফাইনাল ক্লাস। আমরা সবাই যে ক্লাসটা আছি সেটা হচ্ছে ক্যালকুলাস এন্ড সলিড জিওমেট্রি, যেটা তোমাদের কোর্সটা ছিল। তোমরা এখানে বিভিন্ন মানে ব্যাচেরই আছো হয়তো, বা এবং অনেকেরই হয়তো বা কোর্স শেষও হয়ে গেছে, এরকম পর্যায়ে আছো সবাই। তো সেই হিসাবে আমাদের যে আজকে ক্লাসটা থাকবে, মেইনলি আজকে যে আমরা 1 ঘন্টার এখানে একটা ক্লাস হচ্ছে, এই ক্লাসটাতে আমরা মানে যেটা চেষ্টা করব, আমাদের বেসিক যে প্রপার্টিস গুলো আছে সেগুলো একটু জাস্ট একটু নাড়াচাড়া করে তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিব। এই ক্লাসের শেষেই যেগুলো পড়ানো হবে সেই সম্পর্কে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সেই অ্যাসাইনমেন্টে 100 মার্কস এর অ্যাসাইনমেন্ট থাকবে। এটা তোমাদের যেহেতু আগামীকাল তোমাদের পরীক্ষার ডেট আছে, তো সেই টাইমের ভিতরে 9টা থেকে 10টা আগামীকাল তোমার এই টাইমে পরীক্ষার ডেট আছে। তো আমি যেহেতু ম্যাথের কোর্স, আমরা পরীক্ষা নেওয়া আসলে ওইভাবে একটা ক্লাস নিয়ে আসলে ওইভাবে মানে সুইটেবল না, যার কারণে আমি অ্যাসাইনমেন্ট দিব। সো অ্যাসাইনমেন্ট ব্যাপারে হলো যে সবাই অ্যাসাইনমেন্ট গুগল ক্লাসরুমে অ্যাসাইন করে দেওয়া হবে, যেখানে তোমরা জয়েন করছো অনেকেই, হয়তো 17 জন সম্ভবত আছো। আর বাকি যারা এখনো জয়েন করে নাই তাদেরকে জয়েন মানে যদি কেউ পারো জয়েন করে দিতে বলবা, বা তাদের কাছে অবশ্যই ডকুমেন্টস গেছে জয়েন করার জন্য। তো যারা জয়েন করবে তাদের জন্য অ্যাসাইনমেন্টটা প্রোভাইড করা হয়ে যাবে আজকের ক্লাস শেষে। রেকর্ডিং প্লাস যেটা আমার আজকের ক্লাসের রেকর্ডিংটাও দিয়ে দেওয়া হবে, সাথে সাথে যে অ্যাসাইনমেন্ট যেটা হবে সেটাও আজকে রাতের ভিতরেই তোমাদের দিয়ে দেওয়া হবে। এবং সবার কাছে এটাই মানে কথা, যে যেহেতু তোমাদের পরীক্ষার ডেট আগামীকাল 9টা থেকে 10টা পর্যন্ত আছে রাত্রে, সো আমাদের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট টাইমটাও হবে আগামীকাল 9টা থেকে 10টার ভিতরে। যেহেতু অ্যাসাইনমেন্টের সাথে সাথে তোমাদের অ্যাটেন্ডেন্সের ব্যাপারটাও আছে, আমি আজকের ক্লাসে অ্যাটেন্ডেন্সটাও নিব, এবং সেই অ্যাটেন্ডেন্সটা আর যারা পরীক্ষাতে অ্যাসাইনমেন্ট জমা দিবে তাদেরটাই পুরোপুরি অ্যাটেন্ডেন্স মার্ক হিসাবেও এখানে একটা মার্কের ব্যাপার আছে, সেটাও আমি মানে ইনক্লুড করব। আজকের ক্লাসে যারা আসো তাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে ক্লাসের শেষে। সো সবাইকে ক্লাস শেষ পর্যন্ত উপস্থিত থাকতে হবে, এবং সাথে সাথে এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, সো সেই হিসাবে সবাই সেইভাবে খেয়াল রেখো যে কেউ যেন লিভ না নাও। ক্লাস শেষ পর্যন্ত সবাই জয়েন থাকবে, এবং তোমাদের ক্লাস শেষ হওয়ার পরে আরো কিছু কথা বলতে হচ্ছে, ক্লাস শেষ এবং পরীক্ষা নেওয়ার পরেও কেউ যে গুগল ক্লাসরুমে যে জয়েন করেছো সেই ক্লাসরুম থেকে কেউ লিভ নিবে না, যেহেতু তোমাদের রেজাল্টের একটা ব্যাপার আছে। সো সেই রেজাল্ট যতক্ষণ পাবলিশ না হবে সে পর্যন্ত সবাই ক্লাসরুমে মানে লিভ নিবে না, জাস্ট জয়েন থেকে থাকবে। এটুকুই হচ্ছে মানে ক্লাস শুরু হওয়ার আগের কথা। আর এরপরও যদি কোনো কিছু কারো জানার থাকে ক্লাস এবং পরীক্ষা সম্পর্কে, তাহলে এখন কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি জানতে চাচ্ছিলাম যে কনফার্মেশন যে আমি আসলে জয়েন করতে পারছি কিনা। হ্যাঁ হ্যাঁ, জয়েন হয়েছে। তো মানে আমি ক্লাস শুরু করতে যাচ্ছি, তাহলে তোমরা আসলে সবাই ক্লাসগুলো একটু মানে ক্লাসটা একটু ভালো মতো প্রেজেন্ট থেকো, যেহেতু এইটার উপরেই আমি যেগুলো জিনিসগুলো পড়াবো সাথে সাথে সেই টপিকসেরই কিছু মানে রিলেটেড জিনিসগুলো থেকে আমি অ্যাসাইনমেন্ট দিব। সো আমি ক্লাসে যেটা পড়াবো সেটার উপরেই অ্যাসাইনমেন্ট থাকবে, এবং অ্যাসাইনমেন্টের ব্যাপার হলো সবাই নিজের অ্যাসাইনমেন্ট নিজে করতে হবে। এখানে যেহেতু তোমরা বিভিন্ন ব্যাচের আছো, কারোর সাথে যেন কারো অ্যাসাইনমেন্টের মিল না হয়, এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ব্যাপারে গুগল ক্লাসরুমে জমা দিতে হবে, এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ফরম্যাটটা হয়তো বা তোমরা জানো, কেউ চাইলে টাইপ করেও দিতে পারো, আর যদি কারোর টাইপ
যেভাবে আমি এখানে একটা পিডিএফ ফাইল দেখাচ্ছি, এরকম চাইলে পিডিএফ ফাইল আকারেও তোমরা অ্যাসাইনমেন্ট করে দিতে পারো। অথবা যদি সেটা তোমাদের পসিবল না হয়, যেহেতু একদিন সময়, যারা যদি পসিবল না হয় তাহলে তোমরা বিভিন্ন রকম স্ক্যানার অ্যাপ আছে, ছবি তুলে সেগুলো সিরিয়াল মতো স্ক্যানার অ্যাপ থেকে পিডিএফ করে যেখানে জমা দেওয়ার, যেখানে গুগল ক্লাসরুমে অ্যাসাইন করা আছে সেখানে জমা দিয়ে দিলেই হয়ে যাবে। এবং জমা দেওয়ার লাস্ট টাইম হচ্ছে আগামীকাল রাত 10টা পর্যন্ত। সবাই এটা খেয়াল রাখতে হবে। এরপরে যারা জমা দিবে সেটা কিন্তু আমি আর অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ যেহেতু তোমাদের এখানে পুরো জিনিসটাই রেকর্ডিং এর উপর যাচ্ছে। সো এটা যেমন রেকর্ডিং হচ্ছে, তোমাদের যে ক্লাস টাইমটুকু আছে বা আমার লাস্ট লিমিট হচ্ছে আগামীকাল 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত। সো অ্যাসাইনমেন্টের ব্যাপারেও আগামীকাল রাত 10টা পর্যন্ত আমি অ্যাকসেপ্ট করব। তারপর যদি কেউ জমা দেয়, সেক্ষেত্রে হয়তো বা অফিসিয়ালি অনুমতি নাই যে জমা দেওয়ার, সেই হিসাবে তোমাদের টাইম যেটা আমি যেটা পড়াবো সেটার উপরেই অ্যাসাইনমেন্ট দিব। আজকে এবং কালকে রাত 10টার আগ পর্যন্ত তোমাদের জমা দেওয়ার লাস্ট টাইম। এবং সেক্ষেত্রে জমা দেওয়ার ক্ষেত্রে 2টা বা 3টা পদ্ধতি। একটা হলো কেউ যদি টাইপ করে পিডিএফ করে দেয় সেটাও হবে, কেউ যদি হাতে লিখে ছবি তুলে মানে স্ক্যানার অ্যাপের মাধ্যমে পিডিএফ করে পাঠায় সেটাও হবে, অথবা কেউ যদি সিরিয়াল বাই ছবি করে পাঠায় অ্যাসাইনমেন্টে জমা দেয় সেটাও করলেও হবে। এই 3টাই ওয়ে, এছাড়া নেক্সট কোনো ওয়ে আর নাই। এই 3টা ওয়ের মধ্যে যে কোনো একটা চুজ করে দিতে পারবা। এবং নাম্বারিংটা যেভাবে করা হবে সেটাও তোমাদের যখন আমি দেখবো তখন তোমরাই দেখতে পারবা যে কাকে কোনটায় কত নাম্বার দেওয়া হয়েছে, যেহেতু গুগল ক্লাসরুমে এই ওয়েটা আছে। সো সেই হিসাবে সবাই অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পদ্ধতি সম্পর্কে বললাম। তো আমি এখন ক্লাসে চলে যাচ্ছি। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না, যেটা আমি মানে পিডিএফটা শো করতেছি এটা তো দেখতে পাচ্ছ তোমরা সবাই তাই না? শিওর স্যার, দেখতে পাচ্ছি। ওকে, তো তোমাদের কোর্সটা ছিল ক্যালকুলাস। হ্যাঁ, ওকে, ক্যালকুলাস এন্ড সলিড জিওমেট্রি। যেহেতু 2টা টপিকস এখানে আছে, ক্যালকুলাস আর একটা হচ্ছে সলিড জিওমেট্রি। তো যেহেতু আমরা একটা ক্লাস নিতে পারতেছি শুধুমাত্র ক্যালকুলাসের, আমরা শুধু মানে ওয়ান সাইড যেটা বলা হয় ডেরিভেটিভ, এখানে বলেই দেওয়া আছে কোর্স আমাদের যে সিলেবাসটা আছে সেটার নামই বলে দেওয়া হয়েছে, ডেসক্রিপশন অফ বেসিক প্রপার্টিজ অফ ডেরিভেটিভস। তো এখানে আমরা মেইনলি একটা প্রপার্টিজ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডেরিভেটিভস। ক্যালকুলাসের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। 2টা প্রসেস, একটা হচ্ছে যেটাকে বলা হয় ডেরিভেটিভ বা ডেরিভেশন বা ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। তো ক্যালকুলাসের আমরা একটা টপিক সম্পর্কে জানবো মেইনলি, সেটা হচ্ছে ডেরিভেটিভস বা সেটার বেসিক প্রপার্টিজ সম্পর্কে আজকে ক্লাসে জানবো, এবং সেই অনুসারে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে। সো এখানে আমরা ডেরিভেটিভ জানার আগে কয়েকটা পার্ট জিনিস আমরা জেনে যাব, তারপরে আমরা ডেরিভেটিভসে যাব। তো ডেরিভেটিভসে যাওয়ার আগে আমাদের প্রথম যে জিনিসটা জানতে হবে লিমিট এন্ড কন্টিনিউটি। 2টা জিনিস আমরা প্রথমে শিখব। তো লিমিট এবং কন্টিনিউটি এই দুটো হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনে যাওয়ার পূর্ব শর্ত। তো আমরা লিমিট সম্পর্কে প্রথমে পড়বো, তারপর কন্টিনিউটি সম্পর্কে পড়বো। তো প্রথমে আমাদের লিমিট আছে, লিমিট সম্পর্কে এখানে লেখা আছে when the successive values of a variable x approaches nearer and nearer a fixed value a in a such way that the difference x minus a becomes and remains as a small we please, the value a is called the limit of the variable x. তো এখানে লিমিট কথাটা ইংরেজিতে তোমাদের এখানে বলা হয়েছে, বাট আমরা লিমিট বলতে সাধারণত বুঝি সীমাস্ত মান, বা একটা মানের বা একটা ফাংশনের যে মান তার সীমাস্ত মান, শেষ যে মানটা বা এরকম কাছাকাছি, শেষের কাছাকাছি যে মানটা সেটাকে বলা হয় লিমিট। বলা হয় না যে লিমিট ক্রস করো না, তো লিমিট মানে হচ্ছে সীমাস্ত মান। তো সেটাকে আমরা ম্যাথমেটিক, যেহেতু সীমাস্ত মানকে আমরা একটা নোটেশন দ্বারা প্রকাশ করি, দ্য ফলোইং নোটেশন উইল বি ইউজড। লিমিট LIM এই চিহ্নটা দ্বারা লিমিটকে সংজ্ঞায়িত করা হয়, এবং এখানে একটা লিমিটের নিচে যে সাইনটা দেওয়া হয় এক্স, এখানে একটা আমাদের ভেরিয়েবল এক্স টেন্ডস টু এ, তারপরে এখানে ফাংশন থাকে, এভাবে আমাদের লিমিটকে সংজ্ঞায়িত করা হয়। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, যে ফাংশনটা থাকবে সেটা, তাহলে এখানে লিমিট এক্স টেন্ডস টু এ চিহ্নটা দ্বারা বোঝাচ্ছে টেন্ডস টু এ, তার মানে এখানে সীমাস্ত মানে হচ্ছে আমাদের যে এক্স যেটা আছে সেটা এ যে বিন্দুটা আছে সেই বিন্দুর কাছাকাছি কোনো একটা বিন্দু, সীমাস্ত যে মান সেটা হচ্ছে এখানে এ, আর এক্স হচ্ছে এখানে ভেরিয়েবল, এবং ফাংশন থাকবে যেটা সেটা এফ অফ এক্স হবে। তার মানে এক্স ভেরিয়েবলে একটা ফাংশন থাকবে, তার সীমাস্ত মান এ বোঝাচ্ছে, মানে তার মানে এক্স যে ভেরিয়েবলটা আছে সেটা এ নিকটবর্তী হচ্ছে বা সীমাস্ত কোনো একটা মান বোঝাচ্ছে।
এবং সেটাকে আমরা এভাবে লিখি, ফর এক্সাম্পল লিমিট x টেন্ডস টু a x স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস ax। এভাবে আমরা একটা ম্যাথকে লিমিট আকারে লিখতে পারি। তো মেইনলি যে কথাটা হচ্ছে লিমিট মানে হচ্ছে সীমাস্ত মান, এবং সীমাস্ত মান তখনই ব্যবহৃত হয় কারণ আমরা জানি একটা ফাংশনের ভ্যালু যদি 1 হয় সেটাকে আমরা বলি x ইজ ইকুয়াল টু 1, কিন্তু এই টেন্ডস টু a বা টেন্ডস টু যদি 1 হয় তাহলে বোঝাচ্ছে 1 এর কাছাকাছি কোনো একটা মান। এটা চাইলে আমাদের 1 থেকে একটু ছোট হতে পারে অথবা 1 এর থেকে একটু বড়ও হতে পারে যদি এখানে a না থেকে এর 1 থাকতো। তো এভাবে আমরা লিমিটের মান লিখতে পারি। তো লিমিটের মেইনলি কথাটা আমি যেটা বলতে চাচ্ছি, লিমিট মানে হচ্ছে সীমাস্ত মান। আর আমরা এক্স্যাক্টলি মান যেমন x ইজ ইকুয়াল টু যদি 1 লিখি তাহলে বোঝাচ্ছে x এর এক্সাক্ট ভ্যালু হচ্ছে 1, কিন্তু এই চিহ্নটা, এই যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু। তার মানে এই x টেন্ডস টু যদি a হয় অথবা x টেন্ডস টু যদি 1 হয়, তো তাহলে সেই কথাটা তাকে বোঝাচ্ছে যে x টেন্ডস টু 1, দ্যাট মিন্স x এর মানটা 1 না, 1 এর কাছাকাছি কোনো একটা মান। এটা হতে পারে 1.001 অথবা এরকমও হতে পারে 0.999 হতে পারে। সবার মাইক্রোফোনটা একটু অফ করো, যদি আমি যখন ক্লাস নিব, যেহেতু রেকর্ডিং হচ্ছে ক্লাসটা, সো সেই হিসাবে আমি বলেছি যাদের ক্লাস শেষে মানে আমি যখন কোশ্চেন করতে বলবো তখন মাইক্রোফোন অন রাখবে, আমি ছাড়া সবার মাইক্রোফোনটা এখন অফ থাকবে। আমি তোমাদের কোশ্চেন করতে বলবো তখন অন করে কোশ্চেন করো। ওকে, লিমিট তাহলে বোঝাচ্ছে এমন একটা মান যেটা এক্সাক্ট সেই মানটা না, সেই মানটার আশেপাশে কোনো একটা মান, সেটার থেকে একটু বড় হতে পারে একটু ছোট হতে পারে। যেমন x ইজ ইকুয়াল টু 1 যদি বলা হয় সেটা বোঝাচ্ছে x এর মান এক্স্যাক্টলি 1, কিন্তু x টেন্ডস টু যদি 1 বলা হয়, এই চিহ্নটাকে বলা হয় টেন্ডস টু। x টেন্ডস টু যদি এখানে 1 থাকতো তাহলে এটার মান বোঝাচ্ছে 1 এর কাছাকাছি কোনো একটা মান, এক্স্যাক্টলি 1 না। ইজ ইকুয়াল টু মানে হচ্ছে 1, x ইজ ইকুয়াল টু 1 মানে হচ্ছে x ইকুয়াল টু 1 মানে হচ্ছে x এর এক্সাক্ট মান 1, কিন্তু x টেন্ডস টু a 1 মানে হচ্ছে x এর মান 1 থেকে একটু ছোট অথবা 1 থেকে একটু বড়। এটাই হচ্ছে আমাদের লিমিটের মেইন কথা, যেটা হচ্ছে সীমাস্ত মান। তো আমরা লিমিট সম্পর্কে বললাম, তো লিমিটের নোটেশন এবং লিমিটের যে বেসিক সংজ্ঞাটা আমি যেটা বললাম, এখানে যদি কারো কোনো জানার কিছু থাকে কোশ্চেন করতে পারো। এর জায়গায় যদি অন্য মান হয় 2 3, ওইটাও কি 2 থেকে বড় কি ছোট ওই জিনিসটা সেম হবে? হ্যাঁ হ্যাঁ সেটাই বড় এখানে। হ্যাঁ আমি বলছি এখানে যে জিনিসটাই আমার থাকবে, এখানে a আছে, এর পরিবর্তে যদি এখানে 5 থাকতো 10 থাকতো তাহলে বুঝাতো যে 5 এর থেকে একটু ছোট অথবা 5 এর থেকে একটু বড়। যদি 10 থাকতো তাহলে 10 এর থেকে একটু ছোট অথবা 10 এর থেকে একটু বড়, এটাই বুঝাবে যেটাই থাকুক। ওকে, আমি সামনে আগাচ্ছি। যেহেতু লিমিট মানে হচ্ছে সীমাস্ত মান এবং সেটাকে এক্স টেন্ডস টু এবং একে লিমিট LIM দ্বারা প্রকাশ করা হয়। এখানে এর পরিবর্তে 1 2 3 -1 0 ইনফিনিটি পর্যন্ত যা কিছু থাকতে পারবে, কিন্তু এই কথাটার মানেই হচ্ছে এই মানটা কিন্তু এর এক্স টেন্ডস টু এ, এই কথার মানে হচ্ছে এক্স এর মান কখনো এ না, এর থেকে একটু বড় অথবা একটু ছোট, কাছাকাছি। ওকে, আমরা বেসিক কিছু এখানে প্রপার্টিজ লেখা আছে অফ লিমিটস। এখানে লিমিটস যদি এখানে কোনো কনস্ট্যান্ট থাকে সাথে গুণ, যেমন এখানে সি দ্বারা কনস্ট্যান্ট বোঝাচ্ছে লিমিট x টেন্ডস টু a সি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, লিখতে পারি আমরা সি যে কনস্ট্যান্টটা আছে এখানে পরিবর্তে যদি 1 2 3 যে একটা কনস্ট্যান্ট থাকে সেটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি, বা এরকম বেশ কিছু লিমিটের প্রপার্টিজ আছে। এগুলো যদি তোমরা ম্যাথে আমি দিই সেখানে হয়তো বা লাগতে পারে, যেহেতু আমাদের ক্লাস ওয়ান টাইম ক্লাস, সো সেই হিসাবে আমি বেসিক প্রপার্টি গুলো তোমাদের জন্য রেখে দিয়েছি। যেহেতু তোমরা যদি ম্যাথ করতে দুই একটা জায়গায় এটা সূত্র হিসাবে প্রয়োজন পড়ে তোমরা এটা ইউজ করতে পারো। যদি আমাদের সময় বেশি থাকতো অবশ্যই আমি এটা বিস্তারিত যেতাম, যেহেতু আমাদের বিস্তারিত যাওয়ার এখন এতটা সময় নাই, আমি বিস্তারিত যাচ্ছি না। আমি এখানে বলে রাখতেছি বেসিক প্রপার্টিস অফ লিমিট। লিমিটের বেশ কিছু বেসিক প্রপার্টিস আছে,
তোমাদের প্রয়োজনের সাথে তোমরা এগুলো দেখে নিবে। যদি তোমাদের, যেহেতু আমি ওপেন বুক এক্সামের মতোই দিচ্ছি, অ্যাসাইনমেন্ট দিচ্ছি প্লাস তোমাদের ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি, এবং যেটা অ্যাসাইনমেন্টে থাকবে সে টপিকসটাও আমি আলোচনা করে দিব। সো সেই হিসাবে তোমাদের কাছে সবকিছুই আছে, আমার ক্লাসটাও থাকবে যেহেতু রেকর্ডিং হচ্ছে। জাস্ট আমার ব্যাপারগুলো আমি যেগুলোতে বলবো যে এগুলো থেকে অ্যাসাইনমেন্ট আসবে, ওই জিনিসগুলো একটু বেশি করে বা একটু ভালো মতো বোঝার চেষ্টা করবে। আর বাকি সব ডকুমেন্টস তোমাদের প্রয়োজনের স্বার্থে এখানে দেওয়া আছে, যেমন বেসিক প্রপার্টিস অফ লিমিট। আমি লিমিটের প্রপার্টি সম্পর্কে বেশ কিছু আলোচনা এখানে করব না, এখানে প্রপার্টিস গুলো দেওয়া আছে, যদি তোমাদের ম্যাথে লাগে তাহলে তোমরা এখান থেকে ইউজ করে নিবে। ওকে, আমি সামনে যাচ্ছি। আমাদের লিমিট কথাটা জানার পর যেটা জানবে সেটা দরকার, মেইনলি আমাদের এটা প্রয়োজন, এক্সিস্টেন্স অফ লিমিট। আমাদের লিমিট কখন এক্সিস্ট করে সেই ব্যাপারটা আমাদের জানতে হবে। তো এখানে দুইটা জিনিস আমরা জানবো, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট আর একটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এই দুইটা লিমিট যদি সমান হয় তখন আমরা বলবো যে একটা বিন্দুতে এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করতেছে। একটা বিন্দুতে একটা ফাংশনের লিমিট যদি এক্সিস্ট করতে হয় তাহলে দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। সেটা প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর সেকেন্ড যেটা কন্ডিশন হচ্ছে সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে আমরা বলবো ওই বিন্দুতে ওই ফাংশনের লিমিটটা এক্সিস্ট করতেছে। তো যার কারণে এখানে বলা হয়েছে এক্সিস্টেন্স অফ লিমিট। তাহলে এক্সিস্টেন্স অফ লিমিট এটা যদি হতে হয় তাহলে আমাদের দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট। তো লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট কাকে বলে এখানে বলা হচ্ছে, if the limit is defined in terms of a number which is less than a, then the limit is said to be the left hand limit. তাহলে আমরা যেটা বলেছিলাম যে x tends to a, সেই x tends to a যখন ছিল আমাদের প্রথমে, সেই x tends to a আমরা বলেছিলাম যে x এর মান a না, a থেকে হয় একটু ছোট অথবা x a এর থেকে একটু বড়, আমি এই কথাটাই কিন্তু প্রথমে বলেছিলাম। তো যদি a এর থেকে যদি একটু লেস দ্যান মানে হচ্ছে ছোট, যদি a এর থেকে যদি একটু ছোট হয় সেটাকে আমরা বলতেছি লেফট হ্যান্ড লিমিট, বা সেটাকে এইভাবে লেখা হচ্ছে x tends to a মাইনাস। আমাদের দুটো জিনিস আছে, আমরা জানি কি মাইনাস a একটা জিনিস আর এটা হচ্ছে a সাফিক্স হিসাবে আছে মাইনাস। এই মাইনাসটা দ্বারা কিন্তু বোঝাচ্ছে না মাইনাস এ। আমরা জানি কি 1 একটা সংখ্যা, কিন্তু -1 কিন্তু পুরো একটা আলাদা সংখ্যা। কিন্তু এখানে যদি 1 উপরে সাফিক্স হিসাবে মাইনাস দেওয়া হয় সেটা বোঝাচ্ছে 1 এর থেকে একটু ছোট মান, দ্যাট মিন্স 0.999, 1 এর থেকে একটু ছোট, কিন্তু সেটা -1 না। এই জিনিসটা একটু বুঝতে হবে যে x tends to a মাইনাস, অথবা a এর পরিবর্তে এখানে যদি আমাদের 1 থাকতো বা 1 মাইনাস থাকতো সেটা বোঝাচ্ছে কি 1 এর থেকে একটু ছোট মান, -1 কিন্তু না, সেটাকেই আমরা বলতেছি লেস দ্যান a, যেটা মনে হচ্ছে a এর থেকে একটু ছোট। এটা এমন হতে পারে যে a যদি এখানে কোনো একটা a তো বলে কোনো সংখ্যা থাকে না ম্যাথে সাধারণত 1 2 3 4ই থাকে। তো যদি এরকম বোঝায় 2 মাইনাস, উপরে যদি এরকম মাইনাস সাফিক্স আকারে থাকে আমরা ওইটা দ্বারা বুঝবো যে এটা লেফট হ্যান্ড লিমিট বুঝাচ্ছে, এবং এর মানটা 2 মাইনাস হচ্ছে 1.999 এরকম কিছু একটা। তো লেফট হ্যান্ড লিমিটটা বোঝা গেছে কিনা, যে লেফট হ্যান্ড লিমিটটা মানে হচ্ছে যে যে ফাংশনটা যে বিন্দুটা দেওয়া থাকবে x টেন্ডস টু যদি 1 থাকে বা 2 থাকে সেই মানের থেকে একটু ছোট মান, দ্যাট মিন্স 2 থাকলে 1.99, 3 থাকলে 2.99 এরকম একটা মান বোঝাচ্ছে লেফট হ্যান্ড লিমিটকে। তো কারো কোশ্চেন থাকলে করতে পারো এই ব্যাপারে। ওকে, আমি রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে বলতেছি। রাইট হ্যান্ড লিমিট দ্বারা বোঝাচ্ছে ইফ দ্য লিমিট ইজ ডিফাইন্ড ইন টার্মস অফ এ নাম্বার হুইচ ইজ গ্রেটার দ্যান a, তার মানে a এর থেকে একটু বড়, যেমন এটাকে প্রকাশ করা হবে x টেন্ডস টু a প্লাস, তার মানে হচ্ছে a প্লাস দ্বারা কিন্তু এখানে ওই a প্লাস দ্বারা বোঝাচ্ছে a এর থেকে একটু বড় মান। যদি a এর জায়গায় এখানে 1 থাকতো তাহলে হচ্ছে 1 প্লাস, দ্যাট মিন্স হচ্ছে 1 প্লাস ইজ ইকুয়াল টু 1.001 বা 1.0011 এরকম একটা মান বোঝাচ্ছে। খুব ক্ষুদ্র একটা মান অ্যাড হচ্ছে অথবা খুব একটা ক্ষুদ্র মান বিয়োগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে আমাদের এক্সিস্টেন্স অফ লিমিটের ব্যাপার, যেটা লেফট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যে মানটা থাকবে x এর ক্ষেত্রে x টেন্ডস টু a হতে পারে বা x টেন্ডস টু 1 হতে পারে। তাহলে 1 থেকে লেফট হ্যান্ড লিমিটের মানে হচ্ছে একটু ছোট 0.99, বা রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে হচ্ছে 1.999 এরকম একটা মান বোঝাচ্ছে। খুব
x টেন্ডস টু a প্লাস বা 1 প্লাস 1.001 বা 1.0011 এরকম কিছু একটা মান, এটাই বোঝাচ্ছে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিটের কথা। তো এটাকে যদি আমরা বলবো কখন, the function the limit of a function f of x at x is equal to a exists only when its left hand limit and right hand limit exist and are equal and have a finite value। যদি এরকম হয়, এই যে লেফট হ্যান্ড লিমিট, এই কথাটা তারা বোঝাচ্ছে লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু যদি রাইট হ্যান্ড লিমিট হয়, এই যে লেফট হ্যান্ড লিমিটের যে মানটা পাবো আর রাইট হ্যান্ড লিমিটের মানটা ওকে আমি জয়েন হচ্ছে। ওকে, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সম্পর্কে আমি কথা বললাম। এই দুটা লিমিটের মান যদি সমান হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে বলবো ওই ফাংশনটা ওই বিন্দুতে মানে লিমিট এক্সিস্ট করতেছে। তাহলে আমরা দেখলাম যে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটের মান সমান হলে আমরা বলবো যে ওই বিন্দুতে এই যে x ইজ ইকুয়াল টু a বিন্দুতে ফাংশনটা লিমিট এক্সিস্ট করতেছে বা এটা লিমিট আছে ওই বিন্দুতে। তো এখানে দুটো কথা আমি বললাম, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এবং এরা দুজন যদি সমান হয় তাহলে আমরা বলবো ফাংশনটাতে ওই বিন্দুতে লিমিট এক্সিস্ট করতেছে। এটাই হলো এক্সিস্টেন্স অফ লিমিটের ব্যাপার। আমরা এরপরে নিচে যাব যে আমরা এক্সিস্টেন্স অফ লিমিট যেটা আছে সেটা বের করব, অথবা কিছু এক্সাম্পল দেখব যে লিমিটের মান কিভাবে বের করতে হয়, সেটাও আমরা এক্সাম্পল আকারে এখানে আছে সেটা আমরা দেখব। প্রথম যে এক্সাম্পলটা আছে, ফাইন্ড লিমিট x টেন্ডস টু 2, এখানে কিন্তু a নাই, এখানে 2 বলা হয়েছে, তার মানে 2 এর কাছাকাছি একটা মান 4x কিউব মাইনাস 10x স্কয়ার প্লাস 3x প্লাস 5 একটা ফাংশন দেওয়া আছে x এর ফাংশন, এবং x এর মানটা 2 এর কাছাকাছি কোনো একটা মান, সীমাস্থ মান বলা হয়েছে। তো আমরা এখন এইখানে x লিমিটের মান x টেন্ডস টু 2 আছে, এই যে x যে ফাংশনাল এখানে ভ্যালুগুলো আছে, যেমন 4x কিউব, এখানে x এর মান 2 বসাবো। দেখি আমরা প্রথমে ফাংশনটাকে আলাদা আলাদা করি। এখানে ফাংশনটাতে 4টা পার্ট আছে, 4x কিউব মাইনাস 10x স্কয়ার প্লাস 3x প্লাস 5, চারটাকে আলাদা আলাদা 4টা লিমিট দিয়ে দেবো। দেখো, লিমিট x টেন্ডস টু 2 4x কিউব মাইনাস লিমিট x টেন্ডস টু 2 10x স্কয়ার প্লাস লিমিট x টেন্ডস টু 2 3x প্লাস লিমিট x টেন্ডস টু 2 5। আমাদের এখানে 4টা পার্ট করে নিয়েছি, আমাদের একটা রেখা ছিল, এখান থেকে আমরা 4টা পার্ট করে নিয়েছি, 4টা পার্ট করে দিয়েছি লিমিট। তো এর পরের কাজ যেটা হচ্ছে, আমরা এখানে যে বলেছিলাম যে কনস্ট্যান্ট যদি সাথে থাকে, যেমন x কিউবের সাথে কনস্ট্যান্ট আছে 4, সিমিলারলি এখানে x স্কয়ারের সাথে লিমিট আছে, মানে কনস্ট্যান্ট হিসেবে আছে 10, এখানে আছে x এর সাথে 3, আর এখানে আছে 5। এই প্রত্যেকটাকে আমরা বাইরে নিয়ে যাব বা লিমিটের আগে নিয়ে যাব। যেমন এখানে করা হয়েছে 4 লিমিট x টেন্ডস টু 2x হোল কিউব, বা হোল দেওয়া হয়েছে যেহেতু x এর হোল কিউব আছে, পুরোটার উপর কিউব দেওয়া হয়ে গেছে। এরপরে আছে -10, এই -10টা বাইরে চলে গেছে, লিমিট x টেন্ডস টু 2x এর স্কয়ার লেখা হয়েছে, x স্কয়ার কে আমরা হোল স্কয়ার লিখতে পারি কারণ লিমিটটা তো এর সাথেই আছে। পরে আছে লিমিট x টেন্ডস টু 2, 3 ছিল কনস্ট্যান্ট, বাইরে চলে গেলাম। এরপরে এই যে x টেন্ডস টু 2 আছে, যেখানে x আছে সেখানে এই 2 বসিয়ে দেওয়া হলো, আর +5, এটা 5 +5 লিখে দিলাম, যেহেতু এখানে x এর কোনো ব্যাপার নাই। যেখানে x নাই সেখানে আমরা যদি শুধু কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা সেই জিনিসটাই লিখে দিব। তো এখানে 4 আছে, তারপর লিমিট x টেন্ডস টু 2 আছে, তার মানে এরপরে যেখানে আছে এই x এর মানের জায়গায় 2 মান বসাবো, তাহলে 4 × 2 কিউব, যেহেতু এখানে x আছে এখানে 2 কিউব বসাবো, x এর পরিবর্তে 2 বসিয়ে দেব কারণ 2 এর কাছাকাছি একটা মান, সো 2 ই আমরা বসাতে পারি। 4 × 2 হোল কিউব মাইনাস 10 × 2 স্কয়ার, যেহেতু x স্কয়ার আছে, প্লাস 3 × 2 6 প্লাস 5। তো ক্যালকুলেশন করলে দেখা যাবে আমাদের এখানে যোগ বিয়োগ করলে 3 চলে আসবে। তো এভাবে আমরা এই যে একটা আমাদের এখানে ফাংশনাল ভ্যালু ছিল, এখানে একটা ফাংশন ছিল, তার লিমিটের মান দেওয়া ছিল x টেন্ডস টু 2, আমরা ক্যালকুলেশন করে x লিমিটের মানটা 3 বের করে নিয়ে আসলাম। তো এটাই হলো আমাদের ক্যালকুলেশন। তো এই প্রথম ম্যাথটাতে বুঝতে কারো সমস্যা আছে কিনা? আমরা লিমিট স্যার সলিউশনের হচ্ছে 3 নম্বরের লিমিট 3 লিমিট x + 5। হ্যাঁ,
এই মানটা স্যার আরেকবার যদি বলতেন। x 3x + 5 এটার কথা বলতেছো? জি। আচ্ছা, এটা তো ফাংশন আমাদের দেওয়া না আছে। না, হ্যাঁ এরপরের ওইটা তারপর লাইনটা হ্যাঁ, 3 নাম্বার রো। 3 নাম্বার রো এটা, তাই তো? তাহলে জি। হ্যাঁ, এই যে 5 লিখেছি এটার কথা বলতেছো নাকি এর আগেরটা? না, আগেরটা লিমিট। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লিমিট x টেন্ডস টু 3 দেওয়া হয়েছে, কারণ এখানে 3x আছে। আমি বলেছি কি যে 3 যেটা কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্ট গুলোকে সব লিমিটের বাইরে নিব। যেমন এইখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 5 আছে, তো সেরকমই এখানে লেখা হয়েছে লিমিট x টেন্ডস টু 3। যেমন এখানে 3 আছে ইনটু x আছে, তার মানে প্রথমে লিমিটটাকে দুইটা পার্টে লেখা যায়। আমি একটু যদি উপরে খেয়াল করে আসি, তোমরা একটু যদি উপরে আমি যাই, তোমাদের এখানে আমি প্রপার্টিস বলেছিলাম, এখানে কিন্তু প্রপার্টিস এই জিনিসটা আছে, আমরা খেয়াল করে দেখো। যদি কোনো কনস্ট্যান্ট সাথে আকারে থাকে ফাংশনের সাথে, তাহলে এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে, লিমিটের বাইরে নিয়ে আসতে পারি। যদি কোনোখানে আমাদের এরকম থাকে যে f of x plus g of x দুইটা ফাংশন একসাথে থাকে লিমিটের ভিতরে, তাহলে আমরা এটা দুইটাকে আলাদা আলাদা যোগ আকারে লিখতে পারি। যদি গুণ আকারে থাকে দুইটা ফাংশন একসাথে, তাহলে সেটাকে আমরা আলাদা আলাদা দুইটা লিমিটে লিখতে পারি। তো আমরা লিমিটকে, একটা লিমিট থাকলে সেখানে যদি দুইটা ফাংশন থাকে তাহলে দুইটা পার্টে করে লেখা যায়। ইভেন যদি সেখানে একটা কনস্ট্যান্ট থাকে, কনস্ট্যান্ট মানে হচ্ছে এরকম যে 3 10 এটা ছিল, এটা কনস্ট্যান্ট বলা হয়, এখানে সি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো এই কনস্ট্যান্টটাকে আমরা বাইরেও লিখতে পারি, অথবা এই কনস্ট্যান্টের আগে যদি আমি একটা লিমিট দিই, লিমিট x টেন্ডস টু a c দিই, তো ওই সি মানে হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে লিমিটের কোনো সম্পর্ক নাই। কারণ কনস্ট্যান্ট মানে হচ্ছে একটা মান যদি 2 থাকে, সেখানে যদি x না থাকে, তাহলে সেখানে তো আমাদের x এর কোনো মান নাই। তার মানে x এর মান যেহেতু এখানে সেখানে উজ্জ, তো ওই মানটা, যে মানটা আছে সেটাই, ওখানে লিমিট দেওয়াও যা না দেওয়া তাই, যার কারণে এখানে সিটা বাইরে লেখা হয়েছে। কিন্তু আমাদের ম্যাথ করার ক্ষেত্রে আমাদের এখানে যে কাজটা করা হয়েছে, দেখো এই যে লিমিট x টেন্ডস টু 10 লেখা হয়েছে, এখানে এই লিমিট x টেন্ডস টু 2 এর আর কোনো প্রয়োজন ছিল না। তোমরা চাইলে এই যে পরবর্তী লাইনে যেভাবে লেখা হয়েছে 4, তারপর লিমিট x টেন্ডস টু 2 x কিউব যেটা লেখা হয়েছে, এইভাবে করেও এই লাইনটা অমিট করে দিয়ে এই লাইনটাও লেখা যেত। তোমরা চাইলে এই লাইনটাও লিখতে পারো যদি মাঝখানের লাইনটা অমিট করে দাও। যদি আমি ম্যাথ দিই তোমাদের অ্যাসাইনমেন্টে, সেক্ষেত্রে তোমরা এরকম, যেহেতু যদি কনস্ট্যান্ট থাকে, সেই কনস্ট্যান্টটাকে তোমরা লিমিট না লিখেও শুধু শুধু কনস্ট্যান্ট লিখে দিতে। যেমন এখানে 4, এখানে -10, এখানে 3, এগুলো কনস্ট্যান্ট ছিল, এগুলো এখান থেকে ফাংশন থেকে আগে বাইরে চলে যাবে, শুধু x সম্বলিত পদগুলোতেই লিমিট থাকবে। যেমন এই লিমিট x টেন্ডস টু 5 আছে, তো এখানে তো x নাই, তো কোথায় আমি 2 মানটা বসাবো, যেহেতু নাই, তাহলে ওই যে লিমিটটা উঠে যাবে, লিমিটটা উঠে যেয়ে আমাদের শুধু 5 চলে আসছে, যেমন শুধু 5 চলে আসছে। আর এর পরবর্তীতে ক্ষেত্রে যখন আমরা এই যে কনস্ট্যান্ট গুলো বাইরে নেওয়া হয়ে গেল, তারপরে কাজ যেটা আছে, যেখানে x আছে সেইখানে আমি x টেন্ডস টু 2, x এর জায়গায় 2 বসাই দেব। যখন 2 মানটা আমি বসাই দিব, তখন কিন্তু আর এই লিমিট x টেন্ডস টু 2 থাকবে না, কারণ আমি লিমিটের মানটা তো বসাই দিলাম। সো লিমিট সহ লিমিট x টেন্ডস টু 2 উঠে যাবে। এই দেখো 2 কিউব হয়ে গেছে, তার মানে এখানে এরকম হোল কিউব না দিয়ে x কিউব থাকলেও এখানে 2 টু দি পাওয়ার কিউব দিলেই হয়ে যেত। এইভাবে আমরা মান বের করতে পারি। এভাবে আমাদের এখানে বেশ কিছু এক্সাম্পল আরো আছে করে দেওয়া, যেমন এই যে দেখো এখানে আছে x² - 1 ডিভাইডেড বাই x - 1 লিমিট x টেন্ডস টু 3। তো প্রথম ম্যাথটা আমরা যখন করেছি তখন কিন্তু আমরা কোনো কাজ করি নাই, জাস্ট x এর জায়গায় 3 মানটা বসাই দিছি। খেয়াল করে দেখো, এই যখন এক্সাম্পল 2 তে আছে, আমরা যদি এরকম ডাইরেক্ট বসিয়ে দিই, কিছু সমস্যার অ্যারাইজ হবে। অনেক সময় ডাইরেক্ট বসানো যায় না, কিছু অপারেশন করে তারপর বসাতে হয়, কারণ সীমাস্থ মান যেহেতু, কিছু অপারেশন না করে করলে হয়তো বা দেখা যাবে যে মানটা ইনফিনিটি চলে আসবে। আমরা ইনফিনিটি সম্পর্কে জানি, সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু ইনফিনিটি। তো দেখো এখানে যেমন কাজটা করা হয়েছে, নিচে কখনো 0 আসতে পারবে না। এখানে x টেন্ডস টু 3 আছে, যদি আমরা x এর মান এখানে 3 বসাই, তাহলে আসে হরে, নিউমিনেটরে আসে, ডিনোমিনেটরে আসে 3 - 1, দ্যাট মিন্স 2। তো 0 আসতেছে না। যদি হরে আমাদের লিমিটের মানটা কখনো বসানোর কারণে হরে যদি 0 চলে আসে, তখন আমাদের কিছু অপারেশন করে তারপর আমাদের মান বসাইতে হবে। কিন্তু এখানে দেখো 3 বসাইলে হরে কোনো 0 চলে আসতেছে না, সো আমরা বসাইতে পারবো, যেমন এখানে বসানো হয়েছে। প্রথম কাজটা ছিল কি, লিমিটটাকে আগে ভাগ করে নেওয়া, দুইটা পার্টে করে নেওয়া। যেমন এখানে আছে x² - 1, আমরা এটাকে লিখতে পারি লিমিট x টেন্ডস টু 3 x² মাইনাস লিমিট x টেন্ডস টু 3 1। দুইটা পার্ট ছিল, দুইটা আলাদা পার্ট করেছি, লবেরটা করেছি। হরে যেমন আছে, হরেও দুইটা পার্ট করব, লিমিট x টেন্ডস টু
3x মাইনাস লিমিট x টেন্ডস টু 3 1 দুইটা পার্ট করে নিয়েছি। প্রথম ম্যাথটা যেমন করেছিলাম সেই একই নিয়মে এখানে করেছি। তো এখানে লিমিট x টেন্ডস টু 3 1, এখানে মানে হচ্ছে এটার মান 1, এখানে এটার মানও হচ্ছে 1, কারণ আমরা জানি যে এক্সাক্ট যে ভ্যালুগুলো আছে যেখানে মানে x নাই সেখানে আমরা শুধু যে মানটা আছে সেই মানটাই বসাবো। যেমন এখানে -1 বসানো হয়েছে, নিচেও -1 বসানো হয়েছে, কারণ এখানে x টেন্ডস টু 3 এর কোনো ব্যাপারই নাই। বাকি এই দুটাতে কিন্তু x টেন্ডস টু এর মানের 3 এর ব্যাপার আছে, যেমন x স্কয়ার আছে, তার মানে 3 স্কয়ার, এই যে 3 স্কয়ার, আর নিচে আছে লিমিট x টেন্ডস টু 3x, তার মানে এখানে 3 বসায় দিলাম। তার মানে 3 স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 মাইনাস 1 করলে ক্যালকুলেশন করলে আমরা এখানে 4 পাবো, মানে 9 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 কাটাকাটি করলে 4 আসবে। তো এভাবে আমরা লিমিটের মান বের করতে পারি, এটাই আমাদের লিমিটের মান বের করার উদ্দেশ্য। এটা আমাদের হচ্ছে লিমিটের মান বের করা। আমরা কিন্তু দুইটা জিনিস শিখছি, প্রথমেই আমরা শিখেছিলাম যে লিমিটের মান বের করা, পরবর্তীতে এক্সিস্টেন্স অফ লিমিট, সেটা ম্যাথ কিন্তু এখন আমরা দেখিনি, আমরা একটু পরে দেখব। তো প্রথম যে ম্যাথটা ছিল যে লিমিটের মান বের করা, এই যে এখানে বেশ কিছু এক্সাম্পল করে দেওয়া আছে, দুটা বুঝালাম। আরো এখানে কম্পিউটার আরো এক্সাম্পল আছে, যেমন কোন যদি এরকম হরে এরকম রুটের ব্যাপার থাকে, তাহলে যেটা এটার যে কনজুগেট আছে, যেমন এখানে মাইনাস আছে, তো প্লাস যেটা আছে সেটা দিয়ে উপর নিচে গুণ করে যোগ বিয়োগ করে করার ব্যাপার আছে, এখানে করে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিবে। তো এটা ছিল আমাদের প্রথম লিমিটের এখানে এক্সারসাইজ আছে, এখান থেকে আমি হয়তোবা দুটা বা একটা আমি অ্যাসাইনমেন্টে দিব। তো প্রথম 3টা বা 4টা যে ম্যাথ বললাম, এখানে কারো কোনো সমস্যা আছে কিনা, যে লিমিটের মান বের করার ব্যাপারে কারো কোনো যদি কোশ্চেন থেকে থাকে তাহলে করতে পারো, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্টে এখান থেকে কিন্তু একটা অথবা দুটো আমি দিব। যে টপিকসটা আলোচনা করেছি সেটা সম্পর্কে রিলেটেডই আমি তোমাদের ম্যাথ দিব, যে দুইটা এক্সাম্পল বা 3টা এক্সাম্পল আমার করা আছে, এই 3টা এক্সাম্পল অনুসারেই আমি হয়তোবা একটা বা দুটো ম্যাথ দিব। যেহেতু একটাই ক্লাস, তো আমার একটা ক্লাসই কিন্তু আজকে এই পর্যন্ত ছিল, বাট আরো আমার যেহেতু অনেক 3টা 4টা ক্লাস মিলিয়ে একটা ক্লাস নিতে হচ্ছে, তো সেই হিসাবে আমি অত ডিটেলসে যেতে পারছি না, বাট দুটা ম্যাথ আমি বুঝিয়ে দিয়েছি, বাকি একটা ম্যাথ এখানে করে দেওয়া আছে, এই 3টা অনুসারেই আমি হয়তোবা একটা বা দুটো ম্যাথ তোমাদের অ্যাসাইনমেন্টে দিব। সো প্রথম টপিকসটা বোঝা গেছে কিনা, যে লিমিটের মান বের করা, এর সম্পর্কে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। স্যার বোঝা 3 গেছে। নাম্বার যেখানে শুরু হয়েছে যে প্রথম লাইন যেটা ওই পাশের এই ফর্মটা আসছে কিভাবে? 5 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 9 ডিভাইড বাই ওই লাইন। আচ্ছা আচ্ছা, আমি এটা বলতেছি। তো এরকম যদি আমাদের বিভিন্ন ব্যাপার আছে, রেশনাল ফাংশন এটাকে বলা হয়, যদি হর এবং লবের দুইটা ফ্যাক্টর আছে, এখানে নিচেরটাকে বলা হয় হর, উপরেরটাকে বলা হয় লব। তো হরে যদি কখনো রুট থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে একটু কঠিনের ব্যাপার হয়। তো এই রুটটাকে উঠানো আমাদের মেইন চ্যালেঞ্জ, যে রুটটাকে যদি এরকম উঠাইতে হয়, তার জন্য এইটা যে হরের যে ফাংশনটা আছে এটার কনজুগেট, তার মানে এখানে যে সাইনটা আছে এই সাইনটা চেঞ্জ হয়ে যায়, যেমন এখানে মাইনাস আছে, এই 5 প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9, এটা হলো এইটার কনজুগেট। এই কনজুগেটটা থেকে উপর নিচে হর এবং লবে গুণ করে দিলে নিচে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে সূত্রটা আছে আমাদের জানা আছে, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। খেয়াল করে দেখো 5 মাইনাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9, আর সাথে যে গুণটা করেছি এর কনজুগেট 5 প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9, এটা গুণ করলে প্রথমটা যদি 5 যদি এ হয় আর এক্স স্কয়ার রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9 এটা যদি বি হয়, তাহলে এটা ফরম্যাটটা চলে আসে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, উপরে যা আছে তা থাকবে, সেটা সমস্যা নাই। তাহলে আমাদের নিচেরটা হরটা কিন্তু রুটটা উঠে যাচ্ছে, যেমন a মাইনাস বি ইন্টু এ প্লাস বি আমাদের জানা আছে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, পরের লাইনে সেটাই করা হয়েছে, যেমন 5 স্কয়ার মাইনাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার চলে আসছে, তাহলে স্কয়ার আর রুট পরস্পর কাটাকাটি যায়, তাহলে আমরা পেয়ে গেলাম 25 মাইনাস এক্স স্কয়ার প্লাস মানে মাইনাস 9 হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে, এই মাইনাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে। তো 25 মাইনাস এক্স স্কয়ার মাইনাস 9,
তো রুটটা উঠে গেল, তাহলে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব 25 মাইনাস 9 করলে 16 আসবে, 16 মাইনাস এক্স স্কোয়ার। তো এই রুটটা উঠে গেল আমাদের। এই সমস্যাটা নিচের হরের রুটটা উঠানোর কাজের জন্যই এই আমাদের যে ব্যাপারটা আছে সেটা করা হয়েছে। তো একদিনের ক্লাসে তো আর মানে আমি জাস্ট সিম্পল একটা ব্যাপার তোমাদের এখানে উল্লেখ করলাম, এরকম কিন্তু অনেক ক্যালকুলেশন আসছে। আসলে ক্যালকুলেশন কিন্তু যত করা হয় তত ক্যালকুলেশন আসতে থাকে, তো এটা একটা নিয়ম। স্যার একটু ইন্টারফেয়ার করি স্যার। স্যার সেকেন্ড লাইনটা মানে एग्जांपल 3 এর সেকেন্ড লাইনটা যে রুট ওভার দুটো কাটাকাটি যাচ্ছে স্যার, আমাকে এটা কাইন্ডলি একটু আরেকবার একটু বুঝাই দেন। ওকে, আমি এখানে হোয়াইট বোর্ডের ব্যাপার আছে, আমি একটু দেখি। ওকে দাঁড়াও। এখানে আমাদের যে ব্যাপারটা আছে এটা হচ্ছে আমাদের সূত্র আছে একটা, a প্লাস b ইন্টু a মাইনাস b। যদি এরকম থাকে আমাদের a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাটে থাকে, আমাদের সূত্র জানা আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই সূত্রটা জানা আছে কিনা সবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করেছি। খেয়াল করে দেখো, যদি এই 5টাকে যদি আমি a মনে করি আর x স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস 9 কে যদি b মনে করি, দেখো সেই দুটো ফরম্যাট এখানে আছে কিনা। এই যে 5 প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস 9, তাহলে এখানে 5 হচ্ছে a আর রুট ওভার x স্কয়ার প্লাস 9 হচ্ছে আমার b। তো আমার এই যেহেতু ফরম্যাট আছে, তাহলে আমরা জানি যে 5 স্কয়ার মানে a স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে 5 স্কয়ার, এই যে লেখা হয়েছে, আর মাইনাস সূত্র মতে, আর b যেটা আমরা ধরেছি রুট ওভার x স্কয়ার প্লাস 9 সেটাকে স্কয়ার রুট ওভার x স্কয়ার প্লাস 9 এর হোল স্কয়ার চলে আসছে। ক্লিয়ার কিনা ব্যাপারটা? জি স্যার, জি স্যার। ওকে, তারপরে ক্যালকুলেশন তো বোঝা গেছে। ওকে, আমি তাহলে নিচে যাচ্ছি। ক্লিয়ার? ওকে, তো আমরা এটা তারপরে নিচে চলে আসি। দেখো আমাদের যেটা চলে আসছে, তাহলে আমাদের এবার চলে আসলো 16 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এটাকে একটু ভাঙা লিখতে পারি, যেমন 16 মাইনাস এক্স স্কোয়ার কেও যদি আমি আবার খেয়াল করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাটে লিখি, তাহলে কি আসে 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, দ্যাট মিনস 4 প্লাস এক্স ইন্টু 4 মাইনাস এক্স। এই যে 4 মাইনাস এক্স ইন্টু 4 প্লাস এক্স লিখছি। এটা কেন লিখছি, উপরে আমার দেখো 4 মাইনাস এক্স আছে। 16টা কিভাবে হলো মানে 5 25 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 9, এটা ক্যালকুলেশন করলে কি আসে? সি 25 মানে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 আর মাইনাস 9, তাহলে কি হচ্ছে 25 থেকে 9 গেলে 16 থাকে আর মাইনাস এক্স স্কোয়ার। স্যার এইটা একটু লিখে দিন। আচ্ছা দাঁড়াও, আমার 25 এর যদি সরি 5 এর স্কোয়ার করি তাহলে আসে আমাদের 25। এটা তো আমার 25, তারপরে মাইনাস, এই যে মাইনাস, এরপর রুট আর স্কোয়ার কাটাকাটি যায়, তাহলে এরপরে থাকে এক্স স্কোয়ার, আর যেহেতু এই প্লাস 9 ছিল কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাস তো মাইনাস, তো মাইনাস 9। তাহলে এটা যদি করি তাহলে আমাদের চলে আসে 25 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা পাই, তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ার কে আমরা আবার লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হুইচ ইজ আমাদের এটা লেখা যায়, এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র আছে, তাহলে আমরা পাই 4 প্লাস এক্স ব্র্যাকেট, আর আরেকটা পাচ্ছি আমাদের 4 মাইনাস এক্স। এই যে এটা সেটাই এখানে লেখা হয়েছে 4 প্লাস এক্স মাইনাস এক্স আর 4 প্লাস এক্স, এই যে এটা। তো এরপরে কাটাকাটি যায় 4 মাইনাস এক্স এটা আর এটা থাকে আমাদের 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 9 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই 4 প্লাস এক্স। এবার আমাদের এক্স টেন্ডস টু 4 আছে যেটা, এটা বসাই দেবো, যেখানে এক্স আছে সেখানে 4 বসাবো, তাহলে 5 প্লাস রুট ওভার 4 স্কোয়ার প্লাস 9 ডিভাইডেড বাই 4 প্লাস 4, যেহেতু এক্স আছে এখানে বসাই দিলাম। তো এখানে ক্যালকুলেশন এরপর করলে আমাদের 5/4 আসবে। স্যার এই লাইনটা বুঝিনি। হ্যাঁ বলো।
স্যার সরি এই লাইনটা বুঝি নাই যে 5 প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস 9 এই উপরেরটা জি। আচ্ছা x স্কয়ার প্লাস 9 আমাদের এখানে x টেন্ডস টু আছে কত 4, দ্যাট মিন্স যেখানে x থাকবে সেখানে আমি 4 বসাবো। তো এখানে আমাদের x আছে 8, যখন 4 বসিয়ে দিব তখন এই লিমিটটা উঠে যাবে, ঠিক আছে? এই যে পরের লাইনের লিমিট উঠে গেছে, যেখানে x আছে সেখানে 4 বসলাম, তাহলে 4 স্কয়ার দ্যাট মিন্স 16 প্লাস 9 রুট ওভার 25, তাই না? রুট ওভার 25 চলে আসে আমাদের, রুট ওভার 25 মানে হচ্ছে 5, তাহলে 5 প্লাস 5 ডিভাইডেড বাই 8 আছে 4 প্লাস 4, তাহলে 5 প্লাস 5 মানে হচ্ছে 10 আর নিচে আসছে 8, কাটাকাটি করলে কি আসে 5/4, সেটা এখানে লেখা হয়েছে। রুট ওভারটা উঠে গেছে। হ্যাঁ, রুট ওভার 25 চলে আসছে, রুট ওভার 25 মানে হচ্ছে 5, সো 5 প্লাস 5 করলে 10 আসবে। এখানে আরেকটা লাইন বাকি আছে, সেটা হচ্ছে এরকম 5 প্লাস রুট ওভার 25, আমি লিখিয়ে দিচ্ছি রুট ওভার 25, যাই হোক রুট ওভার 25 ডিভাইডেড বাই 8। তো এর পরের লাইনটা চলে আসে তাহলে 5 রুট ওভার 25 মানে হচ্ছে 5 প্লাস 5 ডিভাইডেড বাই 8। তো এরকম আসে 5 প্লাস 5 প্লাস ডিভাইডেড বাই 8, এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে 5/4 আসে, যেহেতু 10/8 2 দ্বারা ভাগ করলে 5/4 আসে। ওকে, এটা ছিল আমাদের লিমিটের প্রথম ক্লাস, আশা করি এটুকু পর্যন্ত বোঝা গেছে। এরপরে এক্সারসাইজ আছে, তো এক্সারসাইজ থেকে হয়তোবা 2টা ম্যাথ দিব, যেখানে এখানে আছে ওই একই রিলেটেড ম্যাথ আছে, যেমন এই রুটের ম্যাথ আছে, বা এখানে যেহেতু স্কয়ার মাইনাস 2x প্লাস 9 এভাবে যেভাবে আমি পড়িয়েছি সেই রিলেটেড ম্যাথ আছে, এখান থেকে হয়তোবা 2টি দেওয়া হবে। ওকে স্যার এই লেকচার শিটটা কি আমরা পাচ্ছি? এই লেকচার শিটটা অবশ্যই তোমাদের ক্লাসটাও যেমন রেকর্ডিং হচ্ছে, আর এখানে তো তোমাদের লেকচারটা অলরেডি দেওয়া আছে, যেমন তোমাদের খেয়াল করো এখানেই তো দেওয়া আছে, একটু ব্যাকে যাচ্ছি আমি, এই যে কোর্স ম্যাটেরিয়ালে দেওয়া আছে ডিসক্রিপশন অফ বেসিক প্রপার্টিজ, এটা দেওয়া আছে তোমাদের এখানে। জি স্যার। ওকে, তো এবার আমরা নেক্সট যে ব্যাপারটা আছে লিমিটের পর আমি কন্টিনিউটিতে চলে যাব। আমাদের ডিফারেন্সিয়েশনে যাওয়ার আগে আমাদের লিমিট কন্টিনিউটি দুইটা ব্যাপারের কথা বলেছিলাম, লিমিটটা বুঝিয়েছি, আর লিমিটের যে ব্যাপারটা ছিল লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট, ওটা কিন্তু আমরা ইউজ করি নাই, আমরা এবার ইউজ করব কন্টিনিউটিতে এসে। A function f of x is said to be continuous at c, একটা পয়েন্ট যদি c হয়, একটা ফাংশন যদি f of x থাকে সেই পয়েন্টে কন্টিনিউয়াস হবে if the left and right hand limit exist as x approaches c, that is limit x tends to c minus, that means এখানে লেফট হ্যান্ড লিমিটে আমি বলেছি যে যদি পয়েন্ট এখানে c এর কথা বলেছে, c এর পরিবর্তে এখানে 2 থাকতে পারে 3 থাকতে পারে, ও যে কোনো পয়েন্ট থাকতে পারে, limit x tends to c minus f of x, that means left hand limit is equal to f of c, that means f of x, এই যে c বিন্দুতে f of x এর যে মানটা, আমরা f of x এর মানটা কিভাবে নির্ণয় করতে হয়, এই যে লিমিট বের করার সময় আমরা দেখিয়েছি যে একটা পয়েন্ট x টেন্ডস টু যদি 2 থাকে তো ওই 2 বিন্দুতে আমরা কিভাবে বের করি, সেটা হচ্ছে এই যে f of c is equal to limit x tends to c plus f of x, তার মানে লেফট হ্যান্ড লিমিট is equal to রাইট হ্যান্ড লিমিট is equal to ফাংশনাল ভ্যালু, ওই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু, এই তিনটা মানই যদি সমান মান পাওয়া যায়, লেফট হ্যান্ড লিমিটে যে মানটা পাবো রাইট হ্যান্ড লিমিটে ওই একই মান যদি পাই, এবং ফাংশনাল ভ্যালু ওই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু যদি একই আসে, এই তিনটা জিনিসে যদি একই আসে, তাহলে বলবো ওই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস, বা ওটা কন্টিনিউটি বলা হয়। একটা ফাংশন একটা বিন্দুতে যদি কন্টিনিউয়াস হতে হয় তাহলে তার তিনটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তিনটা মান সমান হতে হবে, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু, ওই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু, এই তিনটা মান যদি সমান পাই তাহলে আমরা বলবো ওই ফাংশনটা ওই বিন্দুতে কন্টিনিউয়াস। ওকে, তাহলে আমরা কন্টিনিউটির এক্সাম্পল দেখব, তাহলে আমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। টেস্ট অফ কন্টিনিউটি অফ f of x at x is equal to 0, আমাদের বলা হয়েছে যে x is equal to 0 বিন্দুতে এই যে f of x যে ফাংশনটা দেওয়া আছে এখানে, সেই বিন্দুতে দেখাইতে হবে যে ফাংশনটা কন্টিনিউয়াস কিনা।
মানে টেস্ট দ্য কন্টিনিউটি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এট এক্স ইজ ইকুয়াল টু 0, তার মানে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস কিনা সেটা আমাদের দেখাইতে বলছে। তাহলে আমাদের তিনটা জিনিস চেক করে দেখতে হবে, একটা লেফট হ্যান্ড লিমিট, একটা রাইট হ্যান্ড লিমিট, আর একটা ওই যে এক্স ইজ ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স এর মানটা কি আসে। সেই তিনটা মান যদি সমান আসে তাহলে আমরা বলবো ফাংশনটা কন্টিনিউয়াস। তো আমাদের ফাংশনটা কি দেওয়া আছে আগে সেটা জানতে হবে। আমরা এই ধরনের ফাংশন এখানে ইউজ করব। বেসিক্যালি এটা ফাংশন আমরা এর আগে দেখেছি কি, আমাদের ফাংশন একটু আগে দেখলাম, খেয়াল করে দেখো, যদি ফাংশন হয় এরকম ফাংশন ছিল বা এরকম, এই যে এই রাশিটা আছে এটাই বলে এফ অফ এক্স হিসাবে যদি কাউন্ট করি, এটা একটা এক্স এর ফাংশন আছে। বাট আমরা এখানে যে ফাংশনটা ব্যবহার করতেছি সেটা কিন্তু ওইরকম না। আমাদের যে এখানে ফাংশনটা আছে এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। তার মানে একটা ফাংশনের একাধিক পয়েন্টে একাধিক মান যদি থাকে তাহলে আমরা তাকে বলবো পিস ওয়াইজ ফাংশন। তো একটা ফাংশন এফ অফ এক্স when যখন x is equal to not is equal to 0, যখন x এর এই ফাংশনটার মান যদি x এর জায়গায় 0 ব্যতীত অন্য কোনো মানের জন্য এই ফাংশনটার মান হচ্ছে এইটা e to the power 1 by x divided by e to the power 1 by x plus 1, যখন x এর মান 0 ব্যতীত অন্য কিছু তখন এই ফাংশনটার জন্য f of x হবে e to the power 1 by x divided by e to the power 1 by x plus 1. when x is equal to 0, তখন যখন x is equal to 0 তখন ওই ফাংশনাল ভ্যালু হচ্ছে 0। দ্যাট মিন্স আমরা এটাকে যদি আমরা একটু সাজায়া লিখি তাহলে আমরা এটা এরকম হয়, f of x is equal to e to the power 1 by x divided by e to the power 1 by x plus 1। এই মানটা f of x এর মানটা এইটা হবে যখন এই when x not is equal to 0, তার মানে x এর মান যদি শূন্য ব্যতীত অন্য কিছু হয় তাহলে আমরা বলবো f of x মানে হচ্ছে এইটা। এখন যদি f of x is equal to 0, when x is equal to 0, যখন x এর মান 0 তখন এর ফাংশনাল ভ্যালুটা হবে f of x is equal to 0। f of x is equal to 0 হবে যখন x এর মানটা 0 বলে দেওয়া আছে, যেমন x is equal to 0 বলেই দেওয়া আছে। যখন আমাদের এই x is equal to 0 বিন্দুতে আমরা ফাংশনাল ভ্যালু বের করব, ফাংশনাল ভ্যালু যখন বের করতে হবে তিনটা জিনিস বের করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। তো ফাংশনাল ভ্যালু x is equal to 0 এর জন্য বলেই দেওয়া আছে যে এর মানটা হচ্ছে 0, তার মানে আমাদের যে f of c এর যে মানটা আছে সেটার মান হবে 0। তো এই মানটা আমাদের দেওয়া আছে। বাকি অন্যান্য ক্ষেত্রে আমরা when x not is equal to 0 তখন আমরা এই মানটা অ্যাপ্লাই করব, এই মানটা অ্যাপ্লাই করব যখন x এর মান শূন্য ব্যতীত অন্য কিছু। আর যখন f of x is equal to when x is equal to 0 তখন f of x এর মান হচ্ছে 0। তো এই ব্যাপারটা ক্লিয়ার কিনা যে f of x এর যে এইটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। একই ফাংশনের একাধিক যদি মান থাকে একাধিক বিন্দুর জন্য তাহলে তাকে পিস ওয়াইজ ফাংশন বলা হয়। এখানে যেমন দুইটা আছে, তিনটাও হইতে পারতো। তো এটা একটা পিস ওয়াইজ ফাংশন, এর আলাদা আলাদা মান দুইটার জন্য। x এর মান যখন 0 তখন আমাদের ফাংশনাল ভ্যালু হচ্ছে 0, যখন x এর মান শূন্য ব্যতীত অন্য কিছু তখন এটা আমাদের বসাতে হবে প্রথমটা। তো এটাই দেওয়া আছে। ওকে, আমি লেফট হ্যান্ড লিমিটে চলে যাব এবার। ওকে, আমাদের তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে। এখন আমাদের লেফট হ্যান্ড লিমিটের যে ব্যাপারটা আছে, লেফট হ্যান্ড লিমিট হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস। এই যে 0 মাইনাসটা দেওয়া হয়েছে আমি প্রথমেই বলেছি, এই 0 মাইনাসটা মানে হচ্ছে শূন্য থেকে একটু ছোট, তার মানে হচ্ছে ওই যে শূন্য থেকে একটু ছোট হতে বলছে মাইনাস 0.9999 এরকম কিছু একটা, কারণ শূন্যর আগের মানটা তো হচ্ছে মাইনাসে, তো এরকম একটা মান। তো আর f of x আছে, তো এটাকে একটু ভাঙায় লেখা যায়। আমাদের যে একটা সূত্র কথা এখানে প্রথমে লেখা ছিল ওখানে আমি সেটা লিমিট x এর পরিবর্তে যদি এরকম শূন্য মাইনাস থাকে বা আমাদের যদি শুধু এরকম x টেন্ডস টু 2 থাকতো বা x টেন্ডস টু 0 থাকতো সেক্ষেত্রে আমার কোনো সমস্যাই ছিল না, আমি ডাইরেক্ট x এর জায়গায় যে ফাংশনাল ভ্যালু আছে সেখানে 0 বসাই দিতাম। কিন্তু এখানে তো 0 মাইনাস আছে, 0 না, 0 থেকে একটু ছোট, তো তখন কিন্তু আমাদের 0 বসানো যাবে না। তো সেই জন্য আমাদের যে মানটা আছে যে h টেন্ডস টু 0 এর একটা ব্যাপার আছে, আমাদের একটু উপরে খেয়াল করো, এক্সিস্টেন্স অফ লিমিট যখন ছিল এই জিনিসটা রয়ে গেল নাকি, যাই হোক সমস্যা নাই, এটা থাকলো।
এই যে দেখো লেফট হ্যান্ড লিমিটের সময় একটা কথা বলেছিলাম, x টেন্স টু a মাইনাস যখন ছিল, এটাকে যদি h টেন্স টু 0 নিয়ে আসা হয় সেক্ষেত্রে আমাদের x এর জায়গায় বসাতে হবে a মাইনাস h। যদি x টেন্স টু a মাইনাস থাকে, এর পরিবর্তে যদি h টেন্স টু 0 বসাতে হয়, তাহলে আমাদের যে সূত্রটা হবে সেটা হবে x এর পরিবর্তে তখন বসাবো a মাইনাস h। এই যে এটা থাকবে, এইটা মাইনাস h দিতে হবে, এবং x টেন্স টু a মাইনাস এর পরিবর্তে এখন ওখানে যখন 0 মাইনাস ছিল সে পরিবর্তে চলে যাবে h টেন্স টু 0। তার মানে আমাদের a মাইনাস ব্যাপারটা বা 0 মাইনাসে ওখানে যে ব্যাপারটা ছিল সেটা উইথড্র করতে বা উঠাইতে হইলে আমাদের লেফট হ্যান্ড লিমিটের জন্য x এর পরিবর্তে বসাতে হবে a মাইনাস h, এর পরিবর্তে এখানে যেটা থাকবে সেটা বসাবো। রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে যেটা আছে h টেন্স টু 0 বানাতে যদি a প্লাস থাকে এটাকে উঠাতে হলে তাহলে আমাদের x এর পরিবর্তে বসাতে হবে a প্লাস h, তখন h টেন্স টু 0 হয়ে যাবে। এই দুইটা ব্যাপার আমরা ওখানে ইমপ্লাই করব। খেয়াল করে দেখো সেটাই করা হয়েছে, যখন 0 মাইনাস আছে তার মানে a মাইনাস এর পরিবর্তে এখানে 0 মাইনাস আছে, কারণ আমাদের x টেন্স টু 0 পয়েন্টে আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে 0 মাইনাস ছিল, ওইটাকে যদি h টেন্স টু 0 বানাইতে হয় তখনই আমাদের f অফ x এর পরিবর্তে কি বলা হয়েছে, x এর পরিবর্তে তখন হয়ে যাবে a মাইনাস h। তাহলে এখানে a এর পরিবর্তে কি আছে 0, তাহলে 0 মাইনাস h, তাহলে f অফ 0 মাইনাস h, এবং লিমিট h টেন্স টু তখন 0 হয়ে যাবে, তখন আর x টেন্স টু 0 মাইনাস থাকবে না। লিখলাম। তাহলে আমাদের f অফ x এর যে জিনিসটা আছে দেখো h টেন্স টু 0 আছে, f অফ 0 মাইনাস h, যেখানে x আছে f অফ x এর মানটা এখানে দেখো এইটা, কারণ শূন্য ব্যতীত, শূন্য থেকে একটু ছোট, শূন্য না যখন তখন আমাদের মান কি প্রথমটা, এই যে প্রথম যেটা আছে সেটা বসাবো আমরা। তো সেটা আমাদের বসাইতে হইলে 0 মাইনাস h, যেখানে x আছে 0 মাইনাস h বসাবো। দেখো এখানে e টু দি পাওয়ার 1/0 আছে, সরি 1/x আছে, তাহলে এই x এর পরিবর্তে বসাবো কি 0 মাইনাস h। দেখো e টু দি পাওয়ার 1/0 মাইনাস h, এই যে x এর পরিবর্তে 0 মাইনাস h বসাইছি, আর নিচে আছে e টু দি পাওয়ার 1/x, তাহলে e টু দি পাওয়ার 1/0 মাইনাস h, e টু দি পাওয়ার 1/0 মাইনাস h প্লাস 1। জাস্ট এই ফাংশনটা নিয়ে আসছি, h টেন্স টু 0 রাখছি, আর এই যে 0 মাইনাস h টা আছে f অফ x এর, সেটা আমরা এখানে বসাই দিছি x এর পরিবর্তে। এরপরে চলে যাই আমরা, তাহলে আমাদের এবার কি হয়ে যাবে, e টু দি পাওয়ার 1/0 মাইনাস h, তাহলে e টু দি পাওয়ার 1/মাইনাস h, দ্যাট মিন্স মাইনাস 1/h লিখতে পারি এখানে উপরে, আর নিচেও এরকম e টু দি পাওয়ার মাইনাস 1/h প্লাস 1, এটা চলে আসলো আমাদের। তো এরপরে কাজটা হচ্ছে আমাদের মানে মানটা বসানো। আমাদের দেখো আমাদের মানটা আমরা কিভাবে এখানে বসাইছি 0, এখন আমরা h এর জায়গায় 0 বসাই দিব। লিমিট e টু দি পাওয়ার, এখন যেহেতু h এর জায়গায় 0 বসাবো তখন আর লিমিট আমার থাকবে না, তখন আর লিমিট লিখবো না, যেমন লিমিট e টু দি পাওয়ার মাইনাস 1/0, তো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি চলে আসবে। e টু দি পাওয়ার আমি এখানে লিখতেছি, খেয়াল করে দেখো আমাদের এখানে যে মানটা আছে e টু দি পাওয়ার আমাদের চলে আসছে e টু দি পাওয়ার মাইনাস 1/0, এটা চলে আসতেছে উপরে, আর নিচে আমাদের চলে আসতেছে ওই একই জিনিস e টু দি পাওয়ার মাইনাস 1/0 প্লাস 1, এটাই আমাদের চলে আসতেছে। এটার পরে এই লাইনটা চলে আসতেছে। তো আমরা জানি এটা e টু দি পাওয়ার সামথিং বাই 0, এটা মাইনাসটা থাকলো সামথিং বাই 0, ওই যেমন এখানে 1/0 আছে আমাদের, তাই না, 1/0 সামথিং বাই, যদি নিচে 0 থাকে সেটার মান আমরা পাই ইনফিনিটি, এই যে এটা হচ্ছে ইনফিনিটি সাইন। তো ই টু দি পাওয়ার এই যে মাইনাসটা আছে তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি পাই উপরে আমরা, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি ডিভাইডেড বাই আমাদের নিচের এটার মান ওই একই জিনিস আছে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস 1, এটাই তো থাকে আমাদের। তো ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমরা জানি 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান ক্যালকুলেটরে বসালে বা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে আমাদের 0, আমরা জানি এই মানটা। তো সেহেতু আমাদের এখানে 0 বসানো হয়েছে, তাহলে নিচের এই পজিশনেও 0 বসানো হয়েছে প্লাস 1, তাহলে উপরে 0 আছে আর নিচে আছে 0 প্লাস 1, দ্যাট মিন্স 1/0। আমাদের এইটা মানে হচ্ছে 1/0, এটার মানে হচ্ছে ইনফিনিটি, কিন্তু এটার মানে কিন্তু 0/1 থাকে, এটার মানে কিন্তু ইনফিনিটি না, এটা মানে হচ্ছে 0, তো এটার মানে হচ্ছে আমরা 0 পাচ্ছি। তো লেফট হ্যান্ড লিমিট এভাবে আমরা বের করতে পারি। বোঝা গেছে কিনা এই ব্যাপারটা? জি স্যার।
আচ্ছা, এরপরের যে ব্যাপারটা আছে আমরা এটা ক্লিয়ার করি। ওকে, তাহলে লেফট হ্যান্ড লিমিটটা আমরা বুঝলাম। এবার রাইট হ্যান্ড লিমিটে চলে যাই। সিমিলারলি রাইট হ্যান্ড লিমিটের আমাদের এখানে আছে কি, আমরা বলেছিলাম ওখানে a মাইনাস এইচ ছিল যখন 0 মাইনাস ছিল বা a মাইনাস ছিল। এবার যদি x টু দি পাওয়ার এক্সটেন্ডস টু 0 প্লাস, তখন আমাদের হয়ে যাবে এখানে f অফ a প্লাস এইচ। তাহলে a এর মান যেহেতু 0, তাহলে f অফ 0 প্লাস এইচ। তাহলে f অফ 0 প্লাস এইচ হলো আমাদের এই একই ফাংশন, এখানে বসায় দিব 1/0 প্লাস এইচ ডিভাইডেড বাই 1/0 প্লাস এইচ প্লাস 1 চলে আসলো। তাহলে আমরা নিচে পাই e টু দি পাওয়ার 1/h ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 1/h প্লাস 1। আচ্ছা, মাইক্রোফোনটা একটু অফ করতে হবে, যদি কারো সমস্যা থাকে বলো। এটুকু তো আমরা আগেরটার মতোই করেছি, নতুন কিছু নাই এখানে। আচ্ছা, e টু দি পাওয়ার, এখন দেখো e টু দি পাওয়ার 1/h, আমরা এখানে মাইনাস ছিল, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটির মান আমরা জানি 0, বাট e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটির মান কিন্তু 0 না। e টু দি পাওয়ার মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল, এক্সপোনেনশিয়াল মানে হচ্ছে যদি e টু দি পাওয়ার 1 হয়, e টু দি পাওয়ার 2 হয়, আস্তে আস্তে মান বৃদ্ধি পায়। আর মাইনাসের দিকে গেলে e টু দি পাওয়ারের মান আস্তে আস্তে হ্রাস পায়, যার কারণে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে 0। বাট e টু দি পাওয়ার প্লাস ইনফিনিটি যদি থাকে, সেটার মান কিন্তু 0 না, কারণ প্লাস ইনফিনিটি হলে মানটা কি আস্তে আস্তে বৃদ্ধি পায়। সো সেখানে আমাদের একটা কাজ করতে হবে। এখানে আমি আবার মাইক্রো এটা অন করতেছি, তোমরা একটু খেয়াল রাখো। দেখো e টু দি আমার আছে e টু দি পাওয়ার 1/h ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 1/h প্লাস 1 আছে। তো এইটাকে আমরা e টু দি পাওয়ার 1/h উপরে যেটা আছে সেটা ঠিক থাকলো, e টু দি পাওয়ার 1/h ডিভাইডেড বাই নিচে যেটা আছে এটা থেকে যদি e টু দি পাওয়ার 1/h কমন যায়, কমন নিই আমরা, যায় না কমন তাও নেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে আমরা কি পাই, প্রথমটা যেহেতু e টু দি পাওয়ার 1/h আছে সেটা পাবো আমরা 1 প্লাস, দেখো এর পরেরটা ওই 1 ছিল, 1 থেকে যদি e টু দি পাওয়ার 1/h কমন নাও তাহলে কি পাবো e টু দি পাওয়ার মাইনাস 1/h। কারণ কি, একটা জিনিসে যদি না থাকে, আমাদের যদি e টু দি পাওয়ার x একটা থাকে e টু দি পাওয়ার x প্লাস 1, এইটা থেকে যদি আমরা e টু দি পাওয়ার x কমন নিই তাহলে আমরা কি পাই, খেয়াল করে দেখো e টু দি পাওয়ার x যেটা আছে সেটা দিয়ে যদি আমরা কমন নাই e টু দি পাওয়ার x, তাহলে আমরা পাই 1 প্লাস 1 প্লাস e টু দি পাওয়ার বা 1 বাই, যদি খেয়াল করি আমরা লিখতে পারি 1 বাই e টু দি পাওয়ার x। এটা তো বোঝা গেছে যে একটা জিনিস যদি কমন নিই তাহলে কি হয়ে যায় 1 বাই e টু দি পাওয়ার x হয়ে যায়, বা আমাদের যদি x শুধু থাকতো তাহলে যদি কমন নিতাম তাহলে হয়ে যেত কি, ও x প্লাস 1 থেকে যদি x কমন নিতাম তাহলে প্রথমটা আসতো কি 1 প্লাস 1/x, যেটা না থাকে সেটা ডিভাইডেড বাই আকারে চলে যায়। যেমন এটা e টু দি পাওয়ার x 1 এ ছিল না, ডিভাইডেড বাই আকারে চলে গেছে। তো এখানে এটা যদি ভাঙাই তাহলে আমরা পাই e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x যদি ভাগ আকারে থাকে এখানে, তাহলে এটার পাওয়ারের সিস্টেমের সূচকের নিয়মে এখানে মাইনাস x দ্বারা আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমাদের e এর ক্ষেত্রে আমাদের নিয়ম। এই যে e টু দি পাওয়ার x কমন হলে 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x চলে আসে। সিমিলারলি ওই একই জিনিস এখানে চলে আসছে, এখানে 1 আছে, তাহলে আমরা পাইতাম e টু দি পাওয়ার 1 বাই e টু দি পাওয়ার 1/h। তো সেটাকে যদি মাইনাস দিই তাহলে এরকম, সেই জন্য এটা চলে আসছে e টু দি পাওয়ার মাইনাস 1/h। এই ব্যাপারটা বোঝা গেছে? ক্ষেত্রে একই হবে, দুই সাইডেই একই হবে -x। হ্যাঁ, এই যে e টু দি পাওয়ার -1/h, এই যে এটা চলে আসছে। h আর একটা হলো -x। হ্যাঁ, এটা যোগ করে এটা যদি তুমি গুণ করো এখানের সাথে e টু দি পাওয়ার 1/h যদি আবার এটার সাথে গুণ করে দাও তাহলে কি পাও, প্রথমটা পেলে পাওয়া যায় e টু দি পাওয়ার 1/h, আর e টু দি পাওয়ার 1/h ইনটু e টু দি পাওয়ার -1/h, এটা পরস্পর কাটাকাটি যায় তাহলে থাকে 1, তাহলে এই একই জিনিস থাকে। এবারে কাজ হচ্ছে এইটা আর এইটা কাটাকাটি যায়, কাটাকাটি করে দিয়ে তারপরের লাইনে যেটা হয় সেটা এখানে লেখছে যে 1/1 প্লাস e টু দি পাওয়ার -1/h। এটা কেন করা হয়েছে, কারণ e টু দি পাওয়ার ইনফিনিটির মান আমার জানা নাই, সেই কারণে। তো এবার আমরা বসাইতে পারি h টেন্ডস টু 0, h এর মানটা এবার 0 এখানে বসাই দিব। বসাই দিলে আমরা পাবো e টু দি পাওয়ার -ইনফিনিটি, e টু দি পাওয়ার -ইনফিনিটি মানে হচ্ছে 0, এই যে 0 বসাই দেওয়া হয়েছে, তাহলে 1/1 প্লাস 0
তাহলে আমাদের এখানে নিচে পাচ্ছি 1, উপরে পাচ্ছি 1, পেয়ে যাচ্ছে এখানে 1। তার মানে লেফট হ্যান্ড লিমিটের মান পাইছি কি আমরা 0 পাইছি, রাইট হ্যান্ড লিমিটের মান পাইলাম 1। আর ফাংশনাল ভ্যালু f অফ 0 এর মান তো 0 দেওয়াই আছে, কারণ ওইখানে বলা হয়েছে যে ফাংশনটা যদি 0 হয়ে যায়, x টেন্ডস টু, যদি x ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে তার ফাংশনাল ভ্যালু আমাদের দেওয়াই ছিল 0। তো আমরা 3 জায়গায় 3টা মান পাইছি। লেফট হ্যান্ড লিমিটের সাথে ফাংশনাল ভ্যালু ঠিক আছে, বাট রাইট হ্যান্ড লিমিটের যে মানটা পাইছি সেটা তো এক হয় নাই। তাহলে আমরা বলেছি যদি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট যদি সমান, 3টা জিনিসের মান যদি সমান না হয় তাহলে আমরা সেটাকে আমরা বলতে পারবো না যে ফাংশনাল ভ্যালু মানে সেটা কন্টিনিউয়াস। একটা ফাংশন কন্টিনিউয়াস হইতে হলে 3টা জিনিস থাকতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালুর মান সমান হইতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু এফ অফ, মানে যেটা ফাংশনাল ভ্যালু এক আছে, বাট রাইট হ্যান্ড লিমিটের মান ঠিক নাই, তাহলে দা ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস। যদি একটা ফাংশন কন্টিনিউয়াস হইলে এই 3টার মানই সমান হইতে হবে, যদি আর যদি সমান না হয় তাহলে আমরা বলবো ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা হলো, একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তার মান সব জায়গায় সমান, মানে ফাংশনের মধ্যে কোনো গ্যাপ নাই। আমি যদি একটু আঁকি খেয়াল করে, এইটা একটা ফাংশন আর এইটা আরেকটা ফাংশন। দেখো এইটি ফাংশনটা কি কন্টিনিউয়াস, বাট এই ফাংশনটার মাঝখানে কি একটা গ্যাপ আছে, এটা একটা কার্ভ, এটাও আর একটা কার্ভ। এই কার্ভটার মানে গ্যাপ আছে, আর এই কার্ভটার মধ্যে কি গ্যাপ নাই। তাহলে এই প্রথমটা হচ্ছে কন্টিনিউয়াস গ্রাফ বা কন্টিনিউয়াস ফাংশন, এটা কন্টিনিউয়াস। আর এই পরবর্তী যেটা আমি আঁকছি এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, লিখলাম। তো ব্যাপারটা ক্লিয়ার কিনা যে এই যে আমরা মানটা বের করলাম, একটা ফাংশন কন্টিনিউয়াস যে আমরা ডিসকন্টিনিউয়াস দেখলাম, তার মানে ওই যে ফাংশনটা দেওয়া ছিল f অফ x e টু দি পাওয়ার x যে ফাংশনটা দেওয়া ছিল এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন, মানে সব জায়গায় তার মান সমান না বা সব সময় সে সমানভাবে চলে না, তার মধ্যে গ্যাপ আছে। আর এরকম যদি পরের এক্সাম্পল যেটা আছে সেটা আমরা কন্টিনিউয়াস এর একটা দেখব। ওকে, কন্টিনিউয়াস এন্ড ডিসকন্টিনিউয়াস ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়েছে যে কেন করলাম আমরা এটা। ডিসকন্টিনিউয়াস এর জন্য হইছে, আর এই কন্টিনিউয়াস এর জন্য দেখো এরকম পরবর্তী এক্সাম্পল আমরা এখানে দেওয়া হয়েছে। আমি এবার আর মানে বিস্তারিত আলোচনা করব না, কারণ আমি একটা বিস্তারিত আলোচনা করেছি। তো তোমরা লেফট হ্যান্ড লিমিট বের করতে পারবা, রাইট হ্যান্ড লিমিট বের করতে পারবা। এখানেও কিন্তু খেয়াল করে দেখো, এখানেও কিন্তু ওই একই জিনিস, একটা মানে ই ফাংশন দেওয়া আছে, কি বলে এটাকে, পিসওয়াইজ ফাংশন দেওয়া আছে। যখন x এর when x not is equal to 0 তখন একটা মান দেওয়া আছে, আর x is equal to 0 যখন হয় তখন এর ফাংশনাল ভ্যালু 0 বলে দেওয়া আছে, এবং এটারও কন্টিনিউয়াস চেক করতে বলছে x is equal to 0 এর জন্য। তো প্রথমে লেফট হ্যান্ড লিমিট করবা, লেফট হ্যান্ড লিমিট করলে যে মানটা আসে বের করবা 0 আসছে, এখানে রাইট হ্যান্ড লিমিটের মানটাও 0 আসছে। ক্যালকুলেশন আগে মানে আমার যে বেসিক প্রপার্টিজ আছে সেই প্রপার্টিজ অ্যাপ্লাই করে এখানে আমরা বের করেছি। তো এখানে দেখো f অফ 0 এর মানও 0 পাইছি, লেফট হ্যান্ড লিমিটের মানও 0 পাইছি, রাইট হ্যান্ড লিমিটের মানও 0 পাইছি। দেখো এই তিনটা মান সমান আছে, লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু f অফ 0 এর মান। দা গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আমাদের কন্টিনিউয়াস এর ব্যাপার। এখানে আরো एग्जांपल দেওয়া আছে, এখানে দেখো একই জিনিস, when x is equal to 0 not is equal to 0, এখানে আবার এটা দেওয়া আছে, চেক করতে বলা হয়েছে। সেই একই নিয়মে তোমরা এখানে করে দেওয়া আছে। দেখো এখানে এটার ক্ষেত্রে কোনোটার মানই সমান আসে নাই, এটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে। এই তিনটা বা চারটা, এরপর আরো एग्जांपल দেওয়া আছে তোমাদের জন্য। এখানে চারটা एग्जांपल আমরা এখানে দেখো, নন জিরো ভ্যালু ফর কে কনস্ট্যান্ট, এটা আমাদের দরকার নেই, 4 নাম্বারটা দরকার নেই, প্রথম তিনটা দেখো তাহলেই হবে। এরপর এক্সারসাইজ দুইটা আছে, এই এক্সারসাইজ থেকে তোমাদের হয়তোবা একটা আমি দিব, বা যে কোনো একটা আমি করে তোমাদের এখান থেকে দিব, আমি যেটা বলা হয়েছে। তো এক্সারসাইজ আছে তোমাদের এখান থেকে, আমি হয়তোবা একটা যে নিয়মগুলো করাইছি সেখান থেকে আমি একটা বা দুইটা আমি তোমাদের एग्जांपल মানে অ্যাসাইনমেন্টে দিব। সো কন্টিনিউটি ব্যাপারটা আশা করি ক্লিয়ার। যেহেতু আরেকবার একটু রিপিট করেন কোনটা মানে দিবেন অ্যাসাইনমেন্টে। অ্যাসাইনমেন্ট আমি এর রিলেটেড দিব, যেহেতু এখানে প্রথম এখানে যে এক্সারসাইজ আছে এখান থেকে যে কোনো একটা আমি অ্যাসাইনমেন্টে হয়তোবা দিব। এক্সারসাইজ থেকে এক্সারসাইজ থেকে আমি এক্সারসাইজ থেকেও দিতে পারি, অথবা চাইলে আমি তো এখনই দিয়ে দেবো তোমাদের। তো তোমাদের আমি এক্সারসাইজে এখানে যেটা আছে, মানে এটা কিন্তু একটু বড় দেওয়া আছে, সো আমি এক্সারসাইজে তোমাদের এরকম রিলেটেডই একটা দিব, যেখানে দুইটা ব্যাপারই আছে, ওয়েদার এক্স ইজ ইকুয়াল টু নট, যেটা আমি করাইছি সেই রিলেটেডই একটা দিব, ঠিক আছে?
জি এক্সারসাইজ এখানে যেটা আছে সেটা হয়তো বা একটু বড় আছে, আমি যেহেতু একদিনের ক্লাস আমি তোমাদের বড়টা দেব না, আমি তোমাদের দেখি একটা নিজে করে দিব যেটা ওই রিলেটেড আছে, ঠিক আছে? জি স্যার। ওকে, তো এরপরে যে ব্যাপারটা আছে এই জিনিস পর্যন্ত আমরা গেলাম। এরপরে যে জিনিসটা আছে, এরপরে আমরা ডিফারেন্সিয়েবিলিটি দেখব। আমরা যেহেতু কোর্সটা ছিল কি ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েবিলিটি আছে, বা ডিফারেন্সিয়েবিলিটির পরের জিনিসটাই হচ্ছে ডেরিভেটিভ। একটা ফাংশন কখন ডিফারেন্সিয়েশন করা যায় সেটা হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি চেক। একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটার যে চেকটা ছিল সেটা হলো কন্টিনিউটি চেক। আবার একটা ফাংশন ডিফারেন্সিয়েবল কিনা সেটা চেক হচ্ছে ডিফারেন্সিয়েবিলিটি। এর জন্য আমাদের দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর একটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ। একটা ফাংশন যখন কন্টিনিউয়াস হবে তার পরের ধাপ হচ্ছে সেই ফাংশনটা ডিফারেন্সিয়েবিলিটি কিনা বা সেই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করা যায় না যায় কিনা। তো ডিফারেন্সিয়েবিলিটি চেক করতে হলে আগে ফাংশনটা কন্টিনিউয়াস হতে হবে, ওইটা চেক করে আসতে হবে। তার মানে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু, এই তিনটা মান বের করে দেখতে হবে সমান কিনা। যদি সমান হয় তারপরে কোন ধাপ হচ্ছে এটা ডিফারেন্সিয়েবিলিটি, দেখবো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে পারি কিনা, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে পারি না। এই চিহ্নটা বোঝাচ্ছে ডিফারেন্সিয়েশন চিহ্ন, এফ ড্যাশ বোঝায় একবার ডিফারেন্সিয়েশন। তো এটার জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ a মাইনাস h ডিভাইড মাইনাস f অফ a ডিভাইডেড বাই মাইনাস h, এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র। রাইট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f অফ a প্লাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই h। এই দুটো আমাদের মনে রাখতে হবে ম্যাথ করার জন্য, অবশ্যই যেহেতু তোমাদের ফ্রি হ্যান্ড থাকবে সেহেতু তোমরা এগুলো পাচ্ছ। এই দুটার মান যখন সমান হয় এবং ফাইনাইট হয়, ফাইনাইট মানে ইনফাইনাইট হতে পারবে না, যেমন মানে ইনফিনিটি হতে পারবে না, ইনফিনিটি ব্যতীত অন্য যা কিছু হয় যদি এই দুটার মান এরকম আসে, যেমন এটার মানও 5 পেয়েছি এটার মানও 5 পেয়েছি, তাহলেই বলবো এই ফাংশনটা ডিফারেন্সিয়েবিলিটি। সো আমরা চেক করবো এবার সেটা। দেখো একটা ফাংশন এখানে এক্সাম্পল দেওয়া আছে, বেশ বড় একটা এক্সাম্পল। কন্টিনিউটি টেস্ট করতে হবে প্রথমে। টেস্ট দা কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়েবিলিটি এফ অফ এক্স, একটা ফাংশন দেওয়া আছে এবং একে এক্স টেন্ডস টু মানে এট এক্স ইজ ইকুয়াল টু পাই বাই 2 মানে পাই বাই 2 পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউটি এবং ডিফারেন্সিয়েবিলিটি কিনা, মানে কন্টিনিউয়াসও কিনা এবং ডিফারেন্সিয়েবলও কিনা এটা চেক করতে বলা হয়েছে। এখানে কিন্তু বেশ একটা বড় ফাংশন দেওয়া আছে, তিনটারই দেওয়া আছে। 1 যখন when x is less than 0 মানে x এর মান যখন 0 থেকে ছোট হবে তখন আমাদের f of x is equal to 1 হবে। when 0 থেকে সমান বা 0 পাই বাই 2 এর থেকে ছোট হয়, যদি x এর মান 0 থেকে বড় বা সমান কিন্তু পাই বাই 2 এর থেকে যদি ছোট হয় তখন আমার f of x is equal to হবে 1 plus sin x। যখন x এর মান পাই বাই 2 এর সমান বা পাই বাই 2 এর থেকে বড় হয় তখন আমার ফাংশনাল f of x is equal to হবে 2 plus x minus পাই বাই 2 এর হোল স্কয়ার। তিনটা মান আমি বুঝিয়ে দিলাম যে এইটা দ্বারা আসলে এই যে পিসওয়াইজ ফাংশনটা দ্বারা কি বোঝাচ্ছে। তিনটা মান বোঝাচ্ছে, যখন x এর মান 0 থেকে ছোট তখন f of x is equal to 1, যখন x এর মান 0 সমান বা 0 থেকে বড় কিন্তু পাই বাই 2 এর থেকে ছোট তখন f of x is equal to 1 plus sin x, যখন x এর মান পাই বাই 2 বা পাই বাই 2 এর থেকে বড় তখন আমরা f of x is equal to 2 plus x minus পাই বাই 2 এর হোল স্কয়ার। তিনটা মান পাই বাই 2 তে আমরা চেক করব। আর পাই বাই 2 মানে হচ্ছে কি 3.14, পাই এর মান হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 2, এটা যদি করো তাহলে 1.6 বা 7 এর মতো একটা আসে, তার মানে হচ্ছে 0 থেকে বড় মানে পাই বাই 2 মানে হচ্ছে ওরকম কিছু একটা ভ্যালু। ওকে, প্রথমে আমার কাজ হচ্ছে কন্টিনিউটি চেক করা, তারপর ডিফারেন্সিয়েবিলিটি চেক করা, এটা আমরা প্রথমেই বলেছি। প্রথম আমাদের যেহেতু পাই বাই 2 তে বের করতে হবে f অফ পাই বাই 2 এর মানটা বের করে নিই, যেহেতু f অফ পাই বাই 2 এর মানটা কিন্তু এখানে এইটার জন্য যেমন x ইজ ইকুয়াল টু পাই বাই 2 মানে যখন x এর মান পাই বাই 2 এর সমান বা পাই বাই 2 এর বড় তখন আমাদের ফাংশন কোনটা, এইটা 2 plus x minus পাই বাই 2 এর হোল স্কয়ার। তো আমরা যেহেতু জানি যে x এর মান ইজ ইকুয়াল টু, যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল বা এই যে ইকুয়াল সাইনটা তা বোঝাচ্ছে দুইটা জিনিস, আমি একটু লিখে দিচ্ছি। এই যে চিহ্নটা দেওয়া আছে x গ্রেটার দ্যান ইকুয়াল পাই বাই 2 আছে, ঠিক আছে, এটার মানে হচ্ছে এ দুইটা x ইজ ইকুয়াল টু পাই বাই 2 ও হতে পারে অথবা মানে অথবা না সাথে সাথে দুইটা ও এখানে x গ্রেটার দ্যান পাই বাই 2,
তাহলে এই কথাটার মানে হচ্ছে এই দুইটা, ঠিক আছে? তো আমাদের কিন্তু f অফ পাই বাই 2 যখন বের করব তার মানে হচ্ছে এক্স্যাক্টলি এই যে প্রথম কন্ডিশনটা আছে এটার জন্য বের করতেছি। তো পাই বাই 2 যেহেতু আছে তাহলে আমরা এই ফাংশনটাই তো এখানে অ্যাপ্লাই করব, এই যে 3 নাম্বার যেটা আছে এটাই অ্যাপ্লাই করব। তো এখানে যেখানে x আছে সেখানে আমরা পাই বাই 2 বসাই দেব, যেমন 2 প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 2 হোল স্কয়ার। তো পাই বাই 2 এখানে কাটাকাটি যায়, তার মানে এটা পুরো বাদ চলে যায়, থাকে শুধু +2। তাহলে f অফ পাই বাই 2 এর মানটা, এটা কন্টিনিউটি টেস্টের প্রথম কাজটা ছিল, বা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনাল ভ্যালু। তো এই ফাংশনাল ভ্যালুটা প্রথমে 2 বের করলাম, এরপরে লেফট হ্যান্ড লিমিট বের করব আমরা। ওকে, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, তাহলে ফাংশনাল ভ্যালু বের করলাম আমরা। এরপরে কাজ হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। এই লেফট হ্যান্ড লিমিট আগে মাইনাস এই যে পাই বাই 2 আছে, তারপর কি এই যে f অফ পাই বাই 2 মাইনাস h করতে হবে, h টেন্ডস টু 0 করতে হবে আগের মতই। আমরা জানি যে sin পাই বাই 2 মাইনাস h মানে sin 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা আমাদের জানা আছে যে cos থিটা হয়ে যায়, আমাদের সূত্র আছে। আমি আবারও যেহেতু এটা মানে তোমাদের হয়তোবা এতদিনে ক্লাস করার কারণে তোমরা ম্যাথের কিছু জানলেও এই জিনিসগুলো হয়তোবা পড়ে আসছো আগে বা জানো যে, সরি যদি সাইন লিখি, আমাদের যেটা ট্রিকোনোমেট্রিক ব্যাপার আছে, সাইন পাই বাই 2 মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে তাহলে আমাদের এটা হয়ে যায়, সাইনের বিপরীত যেটা থাকে সেটা হয়ে যায় cos থিটা হয়ে যায়, এই যে cos থিটা হয়ে যায়। আবার যদি এরকম থাকে 90 ডিগ্রি প্লাস থিটাও যদি থাকে তাহলেও সেক্ষেত্রে cos থিটাই হয়ে যাবে। সেই একই জিনিস এই মানে sin থিটা হলে 90 ডিগ্রি মাইনাস প্লাস মাইনাস যেটাই থাকুক, এটা হলে cos থিটা হয়ে যাবে। যে এই কাজটা এখানে পাই বাই 2 মাইনাস h আছে, এখানে থিটার পরিবর্তে h আছে, তাহলে কি 1 প্লাস cos h হয়ে গেছে। এরপরে h টেন্ডস টু 0, আমরা জানি যে cos h এর জায়গায় যদি 0 বসাই, আমরা জানি যে cos 0 ডিগ্রির মান যদি ক্যালকুলেটরে করো তাহলে আমরা জানি cos 0 ইজ ইকুয়াল টু, আমরা জানি 1, আর sin 0 এর মান হচ্ছে 0। তাহলে এখানে 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 পাবো আমরা। তাহলে লেফট হ্যান্ড লিমিট বের করছি, রাইট হ্যান্ড লিমিট পাই বাই 2 প্লাস, তার মানে পাই বাই 2 এর থেকে একটু বড় মান, তাহলে এইটার জন্য কিন্তু ওই f অফ পাই বাই 2 প্লাস h যেমন এখানে লিখছি, তাহলে কি হয়ে যাবে, কোন মানটা নিব আমরা? আমরা তো এই যে পাই বাই 2 মাইনাস আছে, তো পাই বাই 2 এর মাইনাস মানে হচ্ছে পাই বাই 2 এর থেকে একটু ছোট মান, পাই বাই 2 এর থেকে একটু যদি ছোট মান হয়, সেজন্য আমাদের যে ব্যাপারটা আছে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো পাই বাই 2 এর জন্য যদি ছোট হয় সেক্ষেত্রে আমাদের মান কিন্তু এখানে দেখো পাই বাই 2 থেকে যদি একটু ছোট হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে 1 প্লাস সাইন এক্স, এইখানে লেখাই আছে 0 থেকে x, 0 থেকে বড় বা সমান কিন্তু পাই বাই 2 থেকে ছোট। তাহলে পাই বাই 2 থেকে যদি মাইনাস থাকে তার মানে পাই বাই 2 থেকে একটু ছোট, তাহলে আমাদের এই কন্ডিশনটা হবে এভাবে x এর জায়গায় sin 1 প্লাস সাইন এক্স। কিন্তু পাই বাই 2 এর সমান বা পাই বাই 2 থেকে যদি বড় হয় তাহলে এই ফাংশনটা হবে এভাবে x এর জায়গায়। খেয়াল করে দেখো এখানে কিন্তু আছে পাই বাই 2 প্লাস আছে, তার মানে কি একটু পাই বাই 2 এর থেকে একটু বড়, তাহলে কিন্তু আমাদের এই যে পাই বাই 2 প্লাস h হবে। তো এই যে যেখানে x আছে সেখানে পাই বাই 2 প্লাস x, এই যে পাই বাই 2 প্লাস x মাইনাস পাই বাই 2 এর হোল স্কয়ার হয়ে গেছে 2 প্লাস, ওইখানে বসাই দিয়েছি, f অফ x এর জায়গায় চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা জিনিস যদি না বুঝো আমি ওটা আরেকটু দেখাই, যেহেতু এইটাই আমাদের লাস্ট, এরপরে আর আমরা দেখাইতে মনে হয় পারবো না আর। খেয়াল করে দেখো এই যে পাই বাই 2 প্লাস x এর জন্য আমাদের f অফ x টা ছিল, আমি একটু লিখতেছি যদি তোমাদের সুবিধার জন্য, এখানে f অফ x এর মান হচ্ছে 2 প্লাস, আমাদের সূত্র ছিল x মাইনাস পাই বাই 2 এর হোল স্কয়ার, এটাই কিন্তু আমাদের এই যে পাই বাই 2 এর প্লাস এর জন্য এই ফাংশন। তো দেখো এখন পরিবর্তন x এর পরিবর্তে আমাদের চলে আসছে কি পাই বাই 2 প্লাস h, তো এই x এর পরিবর্তে আমরা x এখানে উঠাই দিব, x এর পরিবর্তে আমরা বসাচ্ছি পাই বাই 2 প্লাস h। তাহলে এইখানে এই যে x যেখানে আছে এইখানে এটা উঠে যায়, x হবে না, এটা পরিবর্তে আমাদের বসবো পাই বাই 2 প্লাস h। তো এবার কি হয়ে যায়, এই যে পাই বাই 2 আছে
আর এই পাই বাই 2 কাটাকাটি যায়, এই যে এখানে আছে এর হোল স্কয়ার হয়ে গেছে, যেহেতু এই যে 2 প্লাস এইচ স্কয়ার, মানে এটা কাটাকাটি গেছে, এটা কাটাকাটি যায়, তাহলে থাকে 2 প্লাস যে 2 তো আছেই, আর এখানে এইচ থাকে এর স্কয়ার হয়ে যায়, এইচ স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবার লিমিটের মান বসাই দিই, এইচ এর জায়গায় 2 0 বসাই দিই, তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে থাকে শুধু 2। তাহলে লেফট হ্যান্ড লিমিটের মান পাইলাম 2, রাইট হ্যান্ড লিমিটের মান পাইলাম 2, আর ফাংশনাল ভ্যালু প্রথমে করছি সেটার মানও আমরা পাইছি। আমি কেটে দিলাম এটা, তারপর দেখাচ্ছি আমি। দেখো প্রথম যে মানটা আছে এই যে এখানে f অফ পাই বাই 2 এর মানটাও পাইছি 2, তার মানে এটার মান 2, লেফট হ্যান্ড লিমিটের মান 2, রাইট হ্যান্ড লিমিটের মান 2। এটা কিন্তু আমি পুরো এখন যদি আমি তোমার যে ওখানে এক্সারসাইজ আছে ওই এক্সারসাইজ যদি এখন আমি তোমাদের করতে দিই, প্রথম যে আগের যে এক্সারসাইজটা ছিল কন্টিনিউটির, এখন কিন্তু আর সমস্যা হওয়ার কথা না, কারণ এখানে তিনটা ফাংশনেরটাও আমি দেখাইছি। তো লেফট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইজ ইকুয়াল টু f অফ পাই বাই 2 ইজ ইকুয়াল টু 2 পাইছি সমান, তো দা গিভেন ফাংশন ইজ কন্টিনিউয়াস এট x ইজ ইকুয়াল টু পাই বাই 2। ব্যাপারটা আসলে বোঝা গেছে হয়তোবা। কন্টিনিউয়াসের ব্যাপারটা প্রথমে যেটা বুঝাইছি একটু সহজ ফাংশন ছিল প্রথম তিনটা এক্সাম্পলে, এই যে এখানে আসলাম এখানে কিন্তু বেশ বড় একটা এক্সাম্পল করলাম আমরা, কিন্তু এটা কিন্তু অর্ধেক হয়েছে আমাদের। আর ডিফারেন্সিয়াবিলিটি চেকের যে ব্যাপারটা আছে, আমি ডিফারেন্সিয়াবিলিটি চেকটা করেই আমরা ক্লাস শেষ করব। দেখো ডিফারেন্সিয়াবিলিটির যে ব্যাপারটা আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এই যে পাই বাই 2 এর জন্য করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ পাই বাই 2 এর জন্য করব। দেখো আমাদের সূত্রটা ছিল, আমাদের সূত্র লেফট হ্যান্ডের জন্য যে সূত্রটা ছিল সেটা আমাদের মাথায় রাখতে হবে, যেমন f অফ a মাইনাস h মাইনাস f অফ a ডিভাইডেড বাই মাইনাস h। তো এখানে আমাদের a এর পরিবর্তে কি আছে, পাই বাই 2 আছে, আমরা যেহেতু পাই বাই 2 পয়েন্টে করতেছি, এই x হলো পাই বাই 2, তো যেখানে a আছে সেখানে পাই বাই 2 হয়ে যাবে, তখন f অফ পাই বাই 2 মাইনাস h মাইনাস f অফ a, আর h থাকবে। রাইট হ্যান্ডের ক্ষেত্রে এরকম f অফ পাই বাই 2 প্লাস h মাইনাস f অফ পাই বাই 2 ডিভাইডেড বাই h। ওকে, চলে যাই আমরা অঙ্কে। খেয়াল করে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা লিখেছি f অফ পাই বাই 2 মাইনাস h, যেহেতু পাই বাই 2 মাইনাস h মাইনাস f অফ পাই বাই 2 ডিভাইডেড বাই মাইনাস h। তো এরপরে কাজ হচ্ছে আমাদের ফাংশনাল ভ্যালু বসানো, যে পাই বাই 2 মাইনাস h, তার মানে হচ্ছে কি পাই বাই 2 থেকে একটু ছোট পাই বাই 2 মাইনাস h, এখানে কোন ফাংশনটা আমরা ব্যবহার করব, যে 1 প্লাস cos h মাইনাস 2 কেন লিখছি, দেখো এখানে পাই বাই 2 এর থেকে একটু ছোট হলে আমরা কোন ফাংশনটা বসাবো, যেমন দেখো এই যে 0 থেকে পাই বাই 2, যে পাই বাই 2 এর থেকে একটু ছোট হয় তাহলে 1 প্লাস sin x, আর এখানে তো x নাই, এখানে h চলে আসছে, বা সরি এখানে পাই বাই 2 মাইনাস সরি পাই বাই 2 মাইনাস h। দেখো এখানে আমরা কিন্তু মান বের করেছি, দেখো f অফ পাই বাই 2 মাইনাস h এই মানটা কিন্তু আমরা অলরেডি বের করেছি, যে f অফ পাই বাই 2 মাইনাস h এর মানটা কিন্তু 2। আচ্ছা যাই হোক, এখানে আমরা দেখো বের করেছি এখানে একটা ব্যাপার, যে 1 প্লাস cos x, এই 1 প্লাস cos x টা আমরা কোথায় পেয়েছি, দেখো আমরা বের করেছি এই যে f অফ পাই বাই 2 মাইনাস h এর মানটা কিন্তু বের করেছি 1 প্লাস cos x, এই মানটাই এখানে বসানো হয়েছে, এই যে 1 প্লাস cos x। আর f অফ পাই বাই 2 এর মানও তো আমরা বের করেছি, f অফ পাই বাই 2 এর মান হচ্ছে কি মাইনাস সরি 2, এই যে সেইটা এখানে মাইনাস 2 আকারে লেখা হয়েছে, আর এখানে এই যে 1 বাই মাইনাস h লেখা হয়েছে, যে মাইনাসটা h টা নিচে ছিল সেটা এখানে পাশে লেখা হয়েছে 1 বাই মাইনাস, অথবা তোমরা চাইলে উপরে এরকম লিখতে পারো 1 প্লাস cos h মাইনাস 2 ডিভাইডেড বাই মাইনাস h। তো সেটা আমরা লিখতে পারি, যেমন এই সেটাই এখানে লেখা হয়েছে। তো এখানে একটু কাজ করলে যেমন খেয়াল করে দেখো এখানে একটা মাইনাস আছে, আর আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই কি cos h মাইনাস 1, cos h মাইনাস 1, সেটা থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে আমরা পাই কি 1 মাইনাস cos h, আর নিচে যে মাইনাস h টা ছিল, এই যে মাইনাসটা ছিল আর উপরে একটা মাইনাস h মাইনাস পাইছি, ওই দুটো কাটাকাটি যায়, এই যে সেই মাইনাসটাও চলে গেছে, এখানে প্লাস h হয়ে গেছে, আর এখানে পেয়েছি 1 মাইনাস cos h। তো তাহলে আমরা পেয়ে গেলাম 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h। তো 1 মাইনাস cos h ডিভাইডেড বাই h পেয়ে গেলাম। আমাদের এখানে বেশ কিছু সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে, খেয়াল করে দেখো 1 মাইনাস আমরা জানি যে 1 প্লাস 1 মাইনাস cos 2x এর একটা সূত্র আছে 2 sin স্কয়ার h বাই 2, 1 মাইনাস cos x এর সূত্র 2 sin স্কয়ার x বাই 2, সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এখানে যাই হোক, এখানে ক্যালকুলেশন করে আমরা পেলাম 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভে ক্যালকুলেশন করেও আমরা পেলাম 0, দুইটা সমান পাইছি। তাহলে যদি এরকম পাই তাহলে আমরা এটা বলতে পারি সিন্স লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু 0, দ্য গিভেন ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল এট x ইজ ইকুয়াল টু পাই বাই 2, এটা আমরা লিখতে পারি। সিমিলারলি এখানে আরো এক্সাম্পল করে দেওয়া আছে, আমরা সেখানে এখানে দেখো মানে এখানে এক্সাম্পল গুলো দেখবে, এই যে ডেরিভেটিভের জন্য করা হয়েছে,
এক্সারসাইজ আছে একটা, এই একটা এক্সারসাইজ থেকে আমি হয়তোবা দিব। এই কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিবিলিটি চেক থাকবে, এখানে আমাদের বেশ বড় একটা মানে একটা এক্সারসাইজ দেওয়া হবে, সেখানে হয়তোবা 20 মার্কসের একটা এক্সারসাইজ থাকবে, অ্যাসাইনমেন্টে দেওয়া হবে। আর এরপরে যে ব্যাপারগুলো আছে হয়তোবা একটা ক্লাসে আর সম্ভব না। ডেরিভেটিভের বেশ কিছু বেসিক প্রপার্টিজ আছে, ডেরিভেটিভের বেশ কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা জাস্ট ডিফারেন্সিয়েবলের যে ব্যাপারগুলো আছে, যেমন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তারপর sin x কে ডিফারেন্সিয়েশন করলে d বাই dx হলো এখানে ডিফারেন্সিয়েশন অপারেটর, cos x আছে, cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসে, tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x আসে, sec x কে ডিফারেন্সিয়েশন করলে এই যে ব্যাপারগুলো আছে, এই যে প্রথম যে 10টা আছে, এই 10টা থেকে বেশ অ্যাপ্লাই করে আমাদের এখানে এক্সারসাইজ দেওয়া আছে। দেখো যদি y = 3x⁴ আসে, ফাইন্ড dy বাই dx, সিম্পল ডিফারেন্সিয়েশন আছে। dy বাই dx মানে x একবার ডিফারেন্সিয়েশন করতে হবে, 3 এখানে কনস্ট্যান্ট বাইরে চলে যাওয়া হবে, d বাই dx অফ x⁴। তাহলে x⁴ এই সূত্রটা আমাদের যাবে। দেখো x⁴n এর একটা সূত্র আছে, এই যে x d বাই dx x⁴n, n মানে হচ্ছে x এর পাওয়ার x স্কয়ার x কিউব যা হতে পারে, এর সূত্র হচ্ছে n x⁴n-1। এই একটা সূত্রই আমরা মেইনলি বেশি ব্যবহার করি, তার জন্য আমরা যদি এরকম থাকে, আমরা একটা এই এক্সাম্পলটা করে আমি শেষ করে দিচ্ছি। আসলে মানে একটা ক্লাসে সম্ভব না এত কিছু আমার, তারপরও আমার দেখাতে হইতেছে। স্যার হ্যাঁ বলো। ক্লাসে আসলে মানে যা বোঝাচ্ছেন হয়তো ইনস্ট্যান্ট বুঝছি, কিন্তু একটু পরে ভুলে যাচ্ছি। আচ্ছা আমি রেকর্ডিং দিয়ে দেব, তো সমস্যা নাই। প্র্যাকটিস থাকলেও অনেক দিন পরে তো। আচ্ছা আমি এইটুকু থেকে শেষ করতেছি, আর আমি তোমাদের রেকর্ডিংটা তো দিব। জি স্যার, জি স্যার। মনে করো এখানে এক্স স্কয়ার, আচ্ছা রেকর্ডিং হচ্ছে, ইউ আর শেয়ারিং, আমার এটা ও আচ্ছা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই, ওকে। তো আমাদের মনে করে এরকম এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি, d বাই dx x⁴n n x⁴n-1। তো এখানে n এর পরিবর্তে এখানে কি আছে, স্কয়ার মানে 2 আছে। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে কি হবে খেয়াল করে দেখো, n, তাহলে প্রথম হবে n, তাহলে n মানে এখানে 2 লিখলাম, তারপরে x টু দি পাওয়ার n-1, তাহলে n মানের পরিবর্তে আমাদের কত হবে 2 -1। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 2x এর পাওয়ার 1 পাচ্ছি, 2 - 1 মানে 2 মানে 1, দ্যাট মিন্স 2x পাচ্ছি। তার মানে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি 2x। অ্যাপ্লাই করলাম কি এই সূত্রটা। এই ব্যাপারটা বোঝা গেছে কিনা? আমরা কিন্তু কোর্সটা ছিল ডিফারেন্সিয়েশন, আমি শেষ করতে চাচ্ছিলাম ডিফারেন্সিয়েবিলিটি দিয়ে, কিন্তু শেষ করতে পারতেছি না, কারণ হচ্ছে কি আমরা কোর্সটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। তোমাদের যদি আমি ডিফারেন্সিয়েশন ব্যাপারটা উল্লেখই না করি তাহলে মানে পড়ানোর কোনো আসলে ভ্যালু হইলো না। লাস্টে এসে আমরা কি শিখলাম, আমরা শিখলাম যে ডিফারেন্সিয়েশন, এই যে এইটুকু শিখছি, এই যে কিভাবে এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন। এই সূত্রটা অ্যাপ্লাই করলাম, এক্স স্কয়ার কে করলাম। এবার যদি এক্স স্কয়ারের পরিবর্তে যদি এখানে এক্স কিউব থাকতো তাহলে কি হতো, আমি আবার চেক করে ক্লিয়ার করে আমি তোমাদের দেখাচ্ছি। এবার আমরা যদি এরকম থাকে d বাই dx অফ, d বাই dx হচ্ছে আমাদের অপারেটর, এখানে ডিফারেন্সিয়েশন অপারেটর। এখানে যদি আমাদের এক্স কিউব থাকতো, মনে করো এক্স কিউব থাকতো, তো আমাদের এক্স কিউবের জন্য সূত্র কি এইটাই সূত্র আমাদের। তাহলে সূত্র হবে, তাহলে কি হবে, প্রথমে n মানে 3 x টু দি পাওয়ার n-1, that means 3 - 1। তাহলে আমরা পাচ্ছি এখানে is equal to 3x স্কয়ার। এই যে আমরা 3x স্কয়ার পেলাম, তার মানে x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার পাইলাম। এটা এই একটা সূত্র অ্যাপ্লাই করে করলাম। এবার যেমন মনে করো cos x কে ডিফারেন্সিয়েশন করতে বলা হলো, যেমন এখানে থাকতে পারে 4 cos x, এটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে 4টা কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, cos x কে ডিফারেন্সিয়েশন করলে পাবো -sin x, তার মানে অ্যানসার হবে -4 sin x। এভাবে হবে। এই যে সূত্রগুলো প্রথম আমাদের এই যে সরি ভুল হয়ে গেল, এই যে এই কয়টা সূত্র, এই কয়টা সূত্র থেকেই আমি অ্যাসাইনমেন্টে দিব, এই 10টা সূত্র বা এখানে যে কয়টা সূত্র আছে এই কয়টা সূত্র থেকেই, আমি তো বুঝাইলাম বেশ কিছুটা, এইগুলো থেকে এখানে আবার করেও দেওয়া আছে। তো এই কয়টা থেকেই আমাদের লাস্ট যে অ্যাসাইনমেন্টের লাস্ট যে টপিকটা
সেটা হবে এখান থেকে ডিফারেন্সিয়েশন। মেইন যে ব্যাপারটা ছিল এখানে করে দেওয়া আছে, যেমন এই যে 3x টু দি পাওয়ার 4 আছে, 3 কনস্ট্যান্ট বাইরে নিয়ে গেলাম, d বাই dx x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 কে করলে কি হবে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে 4 ইনটু 3 দ্যাট মিন্স 12x কিউব, ডিফারেন্সিয়েশন হয়ে গেল। সিমিলারলি এখানে আরো দেওয়া আছে, যেমন x স্কয়ার প্লাস 3 আছে, এখানে প্লাস আছে যেহেতু দুইটা পার্ট হয়ে যাবে, এই যে d বাই dx x স্কয়ার প্লাস d বাই dx 3, এখন 3 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যাবে 0, আর x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, আমি দেখাইছি, তার মানে এখানে 2x হয়ে গেল, ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল। এরপরে এখানে যেমন আছে লিমিট f অফ x দেওয়া আছে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 6x টু দি পাওয়ার 9, ফাইন্ড f ড্যাশ x, দুইটার f ড্যাশ x নির্ণয় করতে হবে, দুইটা পার্ট হয়ে গেল, x টু দি পাওয়ার 5 আর এখানে 6x টু দি পাওয়ার 7 হয়ে গেল, 6 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, 5 কনস্ট্যান্ট আর x টু দি পাওয়ার 5 কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো কি 5x টু দি পাওয়ার 4 আর 6 বাইরে গেল 7, 6x টু দি পাওয়ার 6 চলে আসলো, ওই সূত্রটা অ্যাপ্লাই করছে আর কিছুই করিনি, তাহলে 5x টু দি পাওয়ার 4 মাইনাস 12 42 মানে 6 ইনটু 7 করলে 42x টু দি পাওয়ার 6 চলে আসলো। এইভাবে আরো ডিফারেন্সিয়েশন করতে হলো, ফাইন্ড দ্য ডেরিভেটিভ f অফ মানে ফার্স্ট ডেরিভেটিভ f অফ এট 2 মানে 2 পয়েন্টে f অফ ডেরিভেটিভ মানে একবার ডিফারেন্সিয়েশন করতে হয়েছে, তাহলে প্রথমে আমাদের f ড্যাশ x নির্ণয় করব, তো এখানে 2x কিউব আছে মাইনাস 10x স্কয়ার আছে প্লাস 14x আছে, তিনটা আছে, তিনটাকে তিনটা পার্ট করব, তো 2x কিউব কে ডিফারেন্স 2 কনস্ট্যান্ট বাইরে চলে গেল, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 3x স্কয়ার, আমি দেখাইছি কিভাবে হবে 3x স্কয়ার, আবার 10x স্কয়ার আছে 10 কনস্ট্যান্ট, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 2x, দেখাইছি আমি সেটাও, এই যে 2x, আর শুধু x যদি থাকে x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো 1, কিভাবে পাই 1 সেটাও আমি এখানে দেখাই দিচ্ছি, যদি এরকম থাকে আমাদের d বাই dx, যদি আমরা দুইটা জিনিস তোমার লাস্ট দেখাই, d বাই dx অফ কনস্ট্যান্ট, মনে করো এখানে 5 আছে, বাট যা কিছু থাকুক 5 10 মাইনাস যা কিছু থাকুক, এটা করলে অলওয়েজ মান আসবে 0, যদি কনস্ট্যান্ট থাকে তাকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে d বাই d বাই dx অফ যদি x থাকে, যেটাই ডিফারেন্সিয়েশন অপারেটর সেটা যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে আমরা এখানে পাবো 1, এই দুইটা জিনিস, এই যে 1 লেখা হয়েছে 14x ছিল, এই 1 কে ডিফারেন্সিয়েশন করলে সরি x কে ডিফারেন্সিয়েশন করলে 1 আসছে, আর বাকি তো x স্কয়ারটা দেখাইছি, x কিউবটা দেখাইছি 2 কনস্ট্যান্ট, তাহলে আমরা f ড্যাশ x এর মান পেলাম 6x স্কয়ার মাইনাস 20x প্লাস 14 পেলাম। এবার আমাদের f ড্যাশ এর মান বের করতে বলা হয়েছে 2 পয়েন্টে, তাহলে এই x এর যেখানে আছে x এর পরিবর্তে এবার 2 বসাই দেব, এই যে f at f of 2, তাহলে যেখানে x আছে সেখানে 2 বসাবো, তারপর যে মানটা পাবো সেটা আমাদের অ্যানসার। তো এই পর্যন্তই আমাদের ক্লাস, আর বাকি এর পরে কিছু আমাদের রয়েছে, বাট ওই জিনিস আর আমার যাওয়ার মতো মানে যাইতে চাচ্ছি না, এইটাই আমাদের এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে, এগুলো জাস্ট তোমরা দেখে নিবে, এই যে এক্সাম্পল দেওয়া আছে এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই পর্যন্ত আমাদের শেষ, এইখান থেকেই লাস্ট আমরা হায়ার অর্ডার ডেরিভেটিভ বাদ, ঠিক আছে, এই পর্যন্তই আমাদের কাছে। এখানে বলা হয়েছে ফর এ y ফাইন্ড dy বাই dx, এখান থেকে হয়তো আমি 2-3টা দিব, অথবা এখান থেকে যে a ইজ ইকুয়াল টু 1 পয়েন্টে মানে f ড্যাশ এর মান বের করতে বলা হয়েছে 1 পয়েন্টে আমাদের বের করতেছে, এখান থেকে আমি হয়তো 3টা দেব, এইখান থেকেই বেশি থাকবে, আর আগের গুলো থেকে ওই যে ডিফারেন্সিয়াবিলিটি একটা থাকবে, কন্টিনিউটি চেক একটা থাকবে, আর মানে ডিফারেন্স আর যে প্রথমে মানে লিমিটের মান বের করার নিয়ম শিখাইছি, ওইখানে যে একটা আছে সেখান থেকে একটা থাকবে। ওকে, এই পর্যন্ত আমাদের মানে আজকের ক্লাস এখান থেকে তোমাদের অ্যাসাইনমেন্টে থাকবে, আর আমি অ্যাসাইনমেন্টে তাহলে যেখানে এখানে যেগুলো আছে সেগুলো থেকেই দিব, যেহেতু তোমাদের সহজ হবে, কারণ এগুলো আমি এই টাইপের গুলো করেছি, যেমন এখানে কন্টিনিউটি এন্ড ডিফারেন্সিয়াবিলিটি এটা আছে, আমি এরকম একটা করাইছি, সো সেগুলো তোমাদের করলে সহজ হবে, যেটা তোমরা পারবে সেরকমটাই আমি দিব, কঠিনটা দিব না। সো মানে আমাদের মোট 4টা জিনিস আমি পড়িয়েছি, কন্টিনিউটি চেক দেখিয়েছি, ডিফারেন্সিয়াবিলিটি চেক দেখাইছি, তারপর আমরা দেখাইছি লাস্টে এসে যে ডিফারেন্সিয়েশন করার সিম্পল নিয়মগুলো সেটা দেখাইছি, আর সবার প্রথমে আমরা লিমিট বের করা শিখেছি। এই 4টা টপিকস এর উপরই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, একটু পরেই আমি হয়তোবা ক্লাস শেষে দিয়ে দেব, বাট এগুলোই আমাদের লাস্ট ক্লাস ওয়ার্ক, 4টা জিনিস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তোমরা যারা পার্টিসিপেন্ট আছো তোমরা এই চ্যাটিং অপশনে মানে
এখানে তোমরা তোমাদের রোল গুলো আইডি গুলো দাও, যেহেতু আমাদের আইডি গুলো লাগবে অ্যাটেন্ডেন্স হিসাবে আমি নিব। সবাই চ্যাটিং যে অপশনটা আছে তোমাদের চ্যাট অপশনটা, সেখানে তোমরা তোমাদের মানে আইডি গুলো দিয়ে দাও, আমি এটাকে কালেক্ট করে অ্যাটেন্ডেন্স হিসাবে নিব। আর এটা রেকর্ডিং যেহেতু হচ্ছে, রেকর্ডিং আমি দিয়ে দিব। আর এটুকুই ক্লাস, আর অ্যাসাইনমেন্ট একটু পরে দিয়ে দিব। আর কালকে রাত্র 10টা পর্যন্ত লাস্ট টাইম, যেহেতু তোমাদের কালকে রাত 9টা থেকে 10টা তোমাদের পরীক্ষার ডেট ছিল, সো ওই টাইমটাই আমি কাউন্ট করব 10টা পর্যন্ত, বা কালকে হয়তো বা ম্যাক্সিমাম কালকে রাত্র কাউন্ট করলাম, যদি কারো সমস্যা হয় রাত্র পর্যন্ত। ওকে, সবাই আইডি গুলো দাও, আমি আইডি গুলো আমি নিয়ে নেব। সবাই আইডি দিবে, কারণ আইডি তোমাদের অ্যাটেন্ডেন্সের মার্ক আছে, সো আইডি গুলো আমাদের অবশ্যই লাগবে। আর যেহেতু অল্প সময়ের মধ্যে এত কিছু বোঝানো, আসলে এখানে 4টা ক্লাস না নিলেই নয়, 2-3টা ক্লাস দরকার ছিল, কিন্তু আমাদের তো হাতে সময় নাই, সেই হিসাবে আমি একটা ক্লাস নিয়ে শেষ করতে হচ্ছে। ওকে, সবাই আইডি গুলো দিয়ে দাও, তারপরে চাইলে আইডি দেওয়া শেষ হলে, আইডি না দিয়ে কেউ চলে যাবে না, আইডি দিয়ে দাও, তারপর আইডি দিয়ে দেওয়া হলে আজকে মানে ক্লাস এ পর্যন্তই। এরপরও যদি কারো সমস্যা হয়, আমার নাম্বার দেওয়া আছে, আমার ইমেল আইডি দেওয়া আছে, তোমরা সেখানে কন্ট্যাক্ট করবে, আমি হয়তো সেখান থেকে তোমাদের যোগাযোগ করলে আমি দেখে নেব, সমস্যা নেই। ওকে, আইডি দিয়ে যদি তোমাদের আইডি দেওয়া হয়ে যায়, তোমরা এখন লিভ নিতে পারো, যারা আইডি দিছো তারা লিভ নিতে পারো। Thank you very much, sir. ওকে, ভালো থাকবে সবাই। আর একটু পরেই দিয়ে দেওয়া হবে তোমাদের Yes, sir. Thank you. আচ্ছা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, অ্যাসাইনমেন্টটা তাহলে আমরা আগামী কালকের মধ্যে দিলেই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আগামীকাল দিলেও হচ্ছে, আমি তোমাদের এক্সটেন্ড করে দিলাম, মানে আগামীকাল রাত্রটা এক্সটেন্ড করলাম আর কি, যেহেতু হয়তো বা তো এটা দিলে তোমাদের বেটার হবে, আমি দিয়ে সেই হিসাবে দিয়ে দিলাম। জি স্যার, ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা।
হ্যাঁ, আইডি দেওয়া হলে লিভ নিতে পারো তোমরা। এখন আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, সো সবাই আইডি গুলো দিয়ে দাও। আমি আইডি নিয়ে ক্লাস শেষ করতেছি। আর কারো কোনো যদি কোশ্চেন থাকে তাও বলতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, এটা যেটা আমাদের দিচ্ছেন, এটা স্যার বললেন স্ক্যান করে দেওয়া যাবে। তো স্ক্যান করার ক্ষেত্রে স্যার, সেক্ষেত্রে যদি আমরা ছবি তুলে, পিক তুলে মোবাইলের মাধ্যমে বা যে কোনো মাধ্যমে আমরা ছবি তুলে যদি একটা দিয়ে দিই, সেক্ষেত্রে হবে কি? মানে অ্যাসাইনমেন্টের কথা বলতেছো? জি 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 স্যার। হ্যাঁ, ছবি তুলে কেউ যদি গুগল ক্লাসরুমে যেখানে অ্যাসাইন তোমাদের আছে সেখানে দাও, তাও হবে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। আর কেউ যদি স্ক্যান করে দিতে পারো, স্ক্যান করে যে একটা ফাইল আকারে পিডিএফ করে দিতে পারো, ওটা সবচেয়ে ভালো হয় আর কি। আর যদি তা না পারো তাহলে ছবি তুলে দিলেও হবে সিরিয়াল বাই, কোনো সমস্যা নেই। অর্থাৎ পেজে অ্যাসাইনমেন্টটা করে ছবি তুলে পাঠিয়ে দিলেও হবে। হ্যাঁ হ্যাঁ। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলো। শুনতে। স্যার আমি অবনী বলছিলাম, জি অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম। রেজিস্ট্রার বলছিলাম। জি হ্যাঁ ম্যাডাম। স্যার, আপনার তো ক্লাস শেষ করে ফেলেছেন না? র‍্যাপ আপ তো করা হয়ে গেছে, রাইট? হ্যাঁ হ্যাঁ, ক্লাস ম্যাডাম শেষ হলো, আমি অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি আর কি, যার কারণে একটু আইডি গুলো নিচ্ছি আর কি, চ্যাট অপশন থেকে। আচ্ছা, তো বাকি এখনো আরো আপনার এখানে 7 পার্টিসিপেন্টস দেখাচ্ছে। মানে ওরা আমরা, এখনো কি যারা বেসিক্যালি আইডি লিখে লিখে লিভ করবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, সেটাই ম্যাডাম আমি বলেছি আর কি, আইডি লিখে লিভ করলে হচ্ছে। আচ্ছা, রাকিব নামের একজনের আইডি আমার মনে হচ্ছে এখানে লিখেছে কিন্তু এখনো আছে। আইডি তো ম্যাডাম আমি রাখি, মানে আমি সবগুলোই এখন লিখতেছি, যেহেতু রেকর্ডিং করতেছি, এটার আমি একটা সফট কপিও পাবো সম্ভবত, সেজন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা লিভ করলে আপনার ওই যে রেকর্ডিংটা জেনারেট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তখন ওটা প্রসেস হতে কিছু সময় লাগবে, তখনই রেকর্ডিংটা রেডি হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। জি ম্যাডাম, আমি বুঝতে পেরেছি, আমি সেটা মানে পেয়ে যাবো, সমস্যা নেই যদি কেউ দিয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মানে আমি বলতে চাচ্ছি এখন আপনার এক্সিস্টিং স্টুডেন্টরা এখনো মিটিং এ জয়েন করা আছে ক্লাসে।
আমি মানে ওদের ওরা বলেছি যে দিয়ে দিয়ে মানে আইডি লিখে দেওয়া হলে লিভ করে ফেলুক, মানে ওদের আর তো থাকা প্রয়োজন নেই। হ্যাঁ, তোমরা যারা আসো তারা লিভ নাও, যেহেতু তোমাদের আমি যে প্রসেসে বলেছি আইডি লেখা হলে লিভ নিতে পারো, তোমরা যারা আসো তারা লিভ নিতে পারো, লিভ নিয়ে যাও এখন। আসসালামু আলাইকুম। হ্যালো, ডাইরেক্ট আপনাকে শোনা যাচ্ছে, বলেন আপনি কি লিখতে পারছেন না? আমি মাঝখানে স্কিপ করে গেছি আমার একটু প্রবলেমের কারণে। তা আমি আইডিটা দিতে পারছি কিনা এটা আমি একটু ইনশিওর হতে চাচ্ছিলাম। তোমার আইডিটা বলো, আমি তাহলে লিখে নিয়েছি। বা যদি 14 ব্যাচের 42। হ্যাঁ 42 লাস্টে যেটা দিয়েছো তারিকুল ইসলাম, হ্যাঁ পেয়েছি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। স্যার আমার আইডিটা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ লিখো বা হ্যাঁ বলো, তারপরও আমি শুনছি। আচ্ছা 20311 হ্যাঁ 20311 2013068। এখানে আইডিটা লিখে দিলে ভালো হয়, যদি লিখতে পারো সেটা বেটার হয়। আমি জি স্যার আমি পেয়েছি, লিখতেছি। নীলিমা আপনার কথা শোনা যাচ্ছে না। ম্যাম আমি আইডিটা লিখে দিয়েছি। আচ্ছা হ্যাঁ এসেছে নীলিমা, আপনি এখন লিভ করতে পারেন চাইলে। জি থ্যাংক ইউ। আমি কি লিভ নিয়ে নিব? লিভ নিতে না করা হয়েছিল যে? আইডি লিখে আইডি লিখে লিভ নিতে বলেছিলাম আমি সবাইকে। লিভ না, আচ্ছা ঠিক। আইডি না লিখে লিভ নিতে বলিনি, সেটা বলেছিলাম। জি 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 আসসালামু আলাইকুম। জি ম্যাডাম, সবাই মনে হয় লিভ নিয়েছে, একজনই শুধু আছে তারেক, উনি তো। সমস্যা নেই স্যার, আপনার তো এমনিতে অ্যাটেন্ডেন্স নেওয়া শেষ তাই না? আমি এখন এটা শেষ করতে পারি। হ্যাঁ আপনি এখন শেষ করে দেন, আর রেকর্ডিংটা জেনারেট হয়ে যাবে, একটু সময় লাগবে লোড হতে, জেনারেট হয়ে যাবে। হ্যাঁ জি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা।